সোনালি ধানক্ষেতের পাশে রক্তাক্ত হয়ে গলাকাটে মুরগির মতো ছটপট করছে সাগর। তার পাশেই দাঁড়িয়ে খিলখিল করে হাসছে সাগরের বাবা আর ভাই। তার পাশেই দাঁড়িয়ে আছে একদল লাঠিয়াল। সাগরের চোখে যেন নেই কোনো চিন্তার ছাপ। শরীর থেকে কলকল করে রক্ত পড়ছে, তবুও সেদিকে নেই কোনো খেয়াল। ওর চোখ দুটো যেন বাবা ভাইকেই দেখতে ব্যস্ত। সাগরের চোখ জোড়া ধীরে ধীরে বন্ধ হয়ে আসে। সাগর হলো এই গল্পের হিরো। সাগরের কি হলো আপনাদের মনে একটাই প্রশ্ন। আর তাছাড়া সাগরকে ওর বাবা ভাই বা কেনই ভালো, তাই না? তাহলে চলেন অতীত থেকে ঘুরে আসি, না হলে যে সবটাই অজানাই রয়ে যাবে। প্রবাস আমার ভাল লাগে না। প্রবাস জীবন কষ্টের রে। বাবা মা স্বজন বন্ধু দেশে রাইখা কেমনে থাকি এই নে। প্রবাসে আমি কপাল পোড়া প্রবাসী রে। রাত্রি প্রায় ঘড়ির কাঁটা ৩টা ছুঁই ছুঁই। তবুও এক ধারে কাজ করে চলেছে সাগর, সাথে ওর বন্ধুরা সবাই। সাগর উপরের লেখা গান গাইছে আর কাজ করছে। এতে যেন সবাই পেটে ক্ষুধা থাকলেও মনে আনন্দের কমতে থাকছে না। সাগর আর ভালো লাগছে না রে কাজ করতে। দুচোখ আমার বন্ধ হয়ে আসছে ঘুমে। সে সকাল 6টায় আমাদের কাজে লাগিয়েছিস, আর এখন আবার সকাল 6টা বাজতে চললো, তবু কাজ বন্ধ করছিস না? বন্ধু, আমাদের ডিউটি হলো 10 ঘন্টা। মাস শেষে গুনে গুনে টাকা পাই। বাংলাদেশের হিসেবে 50,000 টাকা। বাড়িতে দিতে হয় 30,000 টাকা। একবেলা না খেয়ে 2 বেলা খাবার জন্য 10,000 টাকা। এটা সেটা করতে আরও 10,000 চলে যায়। অসুখ হলে ওষুধ খাবারের মতো টাকা আমাদের পকেটে থাকে না। তাহলে ভাই, এভাবে কাজ না করে উপায় আছে? ঠিক বলেছিস। আমরা এত এত টাকা বাড়িতে পাঠাই, তা বাড়ি থেকে বলে সামনের মাসে একটু বেশি পাঠাতে। আমরা কি টাকা বানানোর মেশিন নাকি? বন্ধু, আমরা হয়তো টাকা বানানোর মেশিন না, তবে পরিবার আত্মীয় স্বজনের কাছে আমরা হলাম টাকা কামানোর মেশিন। তারা কেন বোঝে না এখানে 1 টাকা কামাই করতেও শরীরের রক্ত পানি হয়ে যায়। তাক এইসব কথা বলে কোনো লাভ নেই। এখন ভাব সামনে কি করবি। আকামার রিনিউ করার আর মাত্র 5 দিন আছে। দিলি তো আরেক চিন্তা মাথায় ঢুকিয়ে। পকেটে একটা টাকা নেই। এবারের কাম তাহলে কিভাবে করবো? যে টাকা ছিল সেটা তো ছোট ভাইয়ের বিয়ের জন্য বাড়িতে দিয়ে দিলাম। ভাই, তোমার এই সমস্যা আর এই দেশের সরকার দেখবে না। তুমি কিডনি বেচে পারো আর চুরি করে পারো, তাদের টাকা পরিশোধ করলেই হলো। সেটাই। আচ্ছা, এখন তাহলে কাজ বন্ধ রেখে চল বাসায় যাই। কাজ করতে করতে মরে গেলে সব দায়ভার তো আমার ঘাড়েই পড়বে। আমি একলা মানুষ, এতগুলো লোকের ভার কিভাবে নেমু? ভাই, তোকে তো চিন্তা করতে হবে না। এখন আমরা যে কয়জন বন্ধু আছি সবাই মিলে 20,000 টাকা দিলেই, 20,000 টাকা করে দিলেই তোর আকামা খরচ উঠে যাবে। চিন্তা করিস না। সাকিব ঠিকই বলেছে, আমাদের পরিবারের সবাইকে একটা কিছু বললে থামিয়ে রাখতে পারবো। তোর তো আর সেই কপাল না। দোয়া করি বন্ধু, তোর পরিবারের মতো পরিবার যেন আর কোনো প্রবাসীর কপালে না জোটে। বন্ধু দেখ, তুই এভাবে বলতে পারিস না। তারা এমন ব্যবহারে আমার সাথে করলেও তারাই যে দিন শেষে আমার আপনজন। তাদের ছায়া দিয়ে যে আমার মাথা রাখতে হয়। এভাবেই সবাই কথা বলতে বলতে কাজ শেষ করে ম্যানেজারের কাছে আসে টাকার জন্য। এখানে সবার থেকে সাগরের বেতন বেশি। তবুও মাস শেষে সাগরের হাতে কোনো টাকা থাকে না, কেননা ওর সব টাকা বাড়িতে পাঠাতে হয়। স্যার, আজকে তো আমি সবাইকে দিয়ে অনেক বেশি কাজ করেছি, তাই বলছিলাম কি, যদি একটু নাস্তা পানির জন্য কিছু দিতেন তাহলে খুব খুশি হতাম। ওই, টাকা কি বলদের গোয়া দিয়ে বেড়াই যে তুই বললি আর আমি হুড় হুড় করে টাকা দিয়ে দিলাম? এই নে মজুরির টাকা গুনে দেখ, ঠিক আছে কিনা। গুনতে হবে না। আপনার হাত দিয়ে আসা টাকা হয়তো কম হতে পারে, তবে কখনো বেশি হবে না। এটা নিয়ে চিন্তামুক্ত থাকতে পারেন। সাগর সবাইকে টাকা বুঝিয়ে দিয়ে একসাথে বাসায় চলে আসে। এখানে ওরা 7 জন একটা রুম নিয়ে থাকে। সেখানে একটা রুমে 4 জনের উপরে থাকা পসিবল হয় না। তবুও টাকার কথা চিন্তা করে এইভাবেই থাকতে হয়। সবাই এসে নাস্তা করে নেয়, আর সাগর শুধু এক গ্লাস পানি খেয়ে শুয়ে পড়ে, কেননা ওর ব্যাগে কোনো খাবার নেই। সবাই জানে সাগর খেয়েছে, তাই আর কেউ জানতে আসে না ও খেয়েছে কি না। কারণ এখানে সবাই আলাদা আলাদাভাবেই খাবার খায়। কিছু সময় ঘুমানোর পরে সবাই আবারও রেডি হয়ে কাজে যাবার জন্য বেরিয়ে দেখে সাগর এখনো আসেনি। তাই সবাই সাগরকে ডাকতে গিয়ে দেখে সাগরের শরীরের জ্বরে পড়ে যাচ্ছে। সারা রাত কাজ করার পরে ঘুমালে কেই বা কার খবর রাখে। সাগরের শরীর তো জ্বরে পুড়ে যাচ্ছে, এভাবে ওকে রেখে আমরা কিভাবে কাজে যাই বল? যেখানে আমাদের একটা কিছু হলেই ওই সব থেকে বেশি চিন্তা করে।
থাক, আজকে আমরা কেউ কাজে যাব না। সাকিব, আমি সাগরের মাথায় পানি দিতেছি, তুই বরং সাগরের জন্য কিছু খাবার আর ওষুধ নিয়ে আয়। ঠিক আছে, তোরা সাগরের খেয়াল রাখিস আর তোরা সবাই কাজে যা। ম্যানেজার জিজ্ঞেস করলে বলিস সাগর অসুস্থ, তাই আমরা কাজে আসিনি। সাকিবের কথা শুনে বাকি সবাই কাজে চলে যায়। আর ওদের 7 জনের মধ্যে 4 জন হলো ভারতের, আর ওরা 3 জন হলো বাংলাদেশের। ওরা ভারতের বলে সাগরের জন্য ভাবে না, সেটা কিন্তু না। ওরা সবাই সাগরকে খুব বেশি ভালোবাসে। সবাই কাজে না গেলে সমস্যা দেখে ওরা 4 জনকে কাজে পাঠিয়ে দেয়, না হলে ওরা কেউ যেত না। শফিক সাগরের মাথায় পানি ঢালতে থাকে। অনেক সময় পানি ঢালার পর সাগরের গায়ে জ্বরের মাত্রাটা কিছুটা কমে যায়। এদিকে সাকিব ওষুধ নিয়ে আসে। শফিক, তুই সাগরকে এই খাবারগুলো খাইয়ে ওষুধ খাওয়া। আমি একটু ফ্রেশ হয়ে আসি, বাইরে যেই রৌদ্র দেখা যায় না। ঠিক আছে, তুই যা, আমি খাওয়াচ্ছি। সাকিব চলে গেলে রফিক সাগরকে জোর করে খাবার খাইয়ে দিয়ে ওষুধ খাওয়ায়। এভাবে সেবা করার ফলে সাগর একটু সুস্থ হয়ে ওঠে। বিকেলে সাগর বিছানায় দেয়ালের হেলান দিয়ে বসে আছে। পাশেই শুয়ে আছে সাকিব ও শফিক। এমন সময় সাগরের ফোনে কল আসে। সাগর ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে বাংলাদেশ থেকে মিস কল। সাগর তাড়াতাড়ি কল ব্যাক করতেই সাগর, তোর ফোন দিতে এত দেরি হলো কেন? হ্যাঁ, বাবা, এটা তো আমার মুখের কথা না যে বললেই কল চলে গেল। নেটওয়ার্ক কানেক্ট হতে একটু সময় তো লাগবেই। তা তুমি কেমন আছো আর বাড়ির সবাই কেমন আছে? আমি সহ সবাই ভালো আছি। শোন, তোকে যেই জন্য কল দিয়েছি, আমাদের জমির সাথে যে চানমিয়ার একটা জমি আছে না, ওইটা কিনে তোর ভাইয়ের নামে রেখে দিতে চাচ্ছি। আমার কাছে টাকা আছে, তবে 50,000 শর্ট, তুই কালকে পাঠিয়ে দে। বাপের কথা শুনে সাগরের মাথা যেন আকাশ ভেঙে পড়ে। সাগরের বন্ধুরা অবাক হয়ে যায়, কেননা ফোনের সাউন্ড লাউড স্পিকারে থাকায় ওরা সবটাই শুনেছে। দেখছিস শফিক, ছেলে কেমন আছে? একটা বারের জন্য জানতে চাইলো না, অথচ টাকা লাগবে সেটা বলছে। হায় রে বাপ, তুমি ধন্য। কি আর করবো রে ভাই, সবই কপাল। আকামা বানানোর মতো টাকা হাতে নাই, অথচ টাকা যাচ্ছে 50,000। সাগর চুপচাপ করে ওর বন্ধুদের কথা শুনছিল। সাগর কিছু বলছে না দেখে ওর বাবা ধমক দিয়ে বলে, এই, তোর কি হলো? হ্যাঁ, কথা না বলে চুপ করে আছিস কেন? বাবা, তুমি জমি তো আমার নামে বা তোমার নামেও কিনতে পারো, সেটা না করে শুধু ছোটোর নামে কেন কেন? তোর মাথায় না আসলেই বুদ্ধি নেই। ওই গাধা, তুই বিদেশে থাকিস, তোর নামে দলিল কিভাবে হবে? আর আমার নামে কিনলে কখন কি হয়ে যায় সেটা ঠিক নাই, তাই সাফির নামে কেনাই ভালো। যেটা ভালো বোঝো সেটাই করো। বাবা, মার কাছে একটু ফোনটা দাও তো। কতদিন হলো মায়ের সাথে কথা বলি না। এখন তোর মায়ের সাথে কথা বলতে হবে না, তোর তো এখন কাজের সময়, তাই এখন কথা বলে কাজের ক্ষতি হবে। পরে কথা বলিস। সেটাই। আচ্ছা বাবা, আমি তাহলে রাখি। চেষ্টা করে দেখি টাকার ব্যবস্থা করতে পারি কিনা। যদি পারি তাহলে পাঠাবো নি। ঠিক আছে, আর শোন, টাকা পারলে একটু বেশি পাঠিয়ে দিস, তবে কম পাঠাইস না, তাহলে কিন্তু তোকে আমি ছেড়ে কথা বলবো না। সাগর ফোনের কলটা কেটে দিয়ে চোখের কোণে জমে থাকা পানির সত্তর মুছে নেয়। চোখের পানি যেন কোনোভাবেই বাধা মানছে না। বাধা দিতে চাইলেও বেরিয়ে বন্যা হয়ে যাচ্ছে। দোস্ত, কাঁদিস না। আমাদের কপাল পোড়া প্রবাসীদের কান্না যে কেউ দেখতে পাবে না, শুধু নীরবে চোখের জল ফেলেই যেতে হবে। আমরা পরিবারের সবাইকে রেখে বছরের পর বছর একা চোখের পানিকে আঁকড়ে ধরে পড়ে থাকি প্রবাসে। কিসের কি, তারা আমাদের একটু সাপোর্ট দিবে যেন একটু সুখে থাকতে পারে, কিন্তু সেটা না করে বরং তাদের সুখটাকে বড় করে দেখে। ভাই, কাঁদিস না, আল্লাহ আমাদের উপরে অবশ্যই রহম করবেন। দেখলি ভাই, আজকে 10টা দিন হলো মায়ের সাথে কথা বলতে পারি না। মা আমার সাথে কথা বলতে চাইলেও বাবাও দেয় না। তাকে বুঝাই আমি নাকি কাজে ব্যস্ত থাকি। আমার মতো বুকে পাহাড় সমান কষ্ট নিয়ে ধুকে ধুকে দিন পার করে তিনি হলেন আমার মা। কিরে, আমি এই কথাটা বলবো ভেবেছিস? তোরা এটা ভেবে থাকলে সেটা ভুল, কারণ আমার মাও আমার সাথে কথা বলতে চায় না। তার নাকি সময় হয় না। সাগর কথা বলে আবারও চোখের পানি মুছে নিয়ে ওদের সাথে আরো কথা বলে হালকা কিছু খেয়ে বিকালে সাগর ওদের উদ্দেশ্য করে বলে, ভাই চল কাজে যাই। কাজ করে ম্যানেজারের থেকে যদি কিছু টাকা বেশি নিতে পারি। তুই কি পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ, তুই উড়ে দাঁড়াতে পারছিস না আর তুই যাবি কাজ করতে? তোর যেতে হবে না, তুই রেস্ট নে। কিভাবে রেস্ট নেব বল? দেখলি তো বাবা কি বললো, তাদের টাকা চাই, ছেলের জীবন নয়। আরে বেটা, নিজে বাঁচলে না দেশে টাকা পাঠাইতে পারবি? সেই 10টা বছর হলো তোকে আমাদের সাথে পেয়েছি, একটা দিন দেখিনি তুই ভালো মন্দ খেয়েছিস বা পড়েছিস। সাগরে ভাবে আর কত পরিবারের কথা চিন্তা করতে করতে আমাদের মাথার চুলও সাদা হয়ে যাচ্ছে।
তবুও তারা আমাদের জন্য ভাবে না। এই যে তোর কথাই ধর, যদি এখানে সবার থেকে তোর বয়সটাই কম, তারপরও তুই বড় ভাই থাকতেও তোর ছোট ভাই বিয়ে করে ফেললো। ভাই এসব কথা বলা বাদ দিয়ে চল কাজে যাই। আমরা হলাম প্রবাসে টাকা কামানোর মেশিন, আমাদের আবার কিসের আরাম বিরাম। এভাবে সাগর সবাইকে বুঝিয়ে কাজে চলে আসে। সারা রাত অনেক কষ্টের মাঝে কাজ করে শেষ করে। এর থেকে ওর থেকে টাকা নিয়ে দেশে পাঠিয়ে দেয়, আর বন্ধুরা সবাই মিলে আঁকামার কাজটা করে দেয়। দেখতে দেখতে ওদের জীবন থেকে হারিয়ে যায় আরও একটি বছর। এখন আর ওদের বিদেশে থাকতে ভালো লাগে না। সাগর আর বিদেশ করতে ভালো লাগে না। আমি বাড়িতে চলে খাওয়ার জন্য একটা ব্যবস্থা করছি, তাই আমি এবার দেশে চলে যাব ভাবছি। আমিও সেটাই ভাবছি। জীবনের বেশিরভাগ সময়টাই প্রবাসে কাটাইছি, আর কত। আমাদেরও তো একটা স্বপ্ন আছে নাকি? ওদের কথা শুনে সাগর কিছুই বলতে পারে না। কি বলবে বলেন? সবার মতো ওরও যে বাড়িতে আসতে মন চায়, কিন্তু সেটা যে পারে না। এই তো সেদিন বাড়িতে কথা বলার সময়। আম্মা, অনেক তো এ দেশের মাটিতে জীবন পার করলাম, আর কতদিন এভাবে এই দেশে পড়ে থাকবো বলো? দেখ বাবা, তুই কি বলছিস আমি কিচ্ছুই বুঝতে পারছি না, একটু খুলে বল তো। আম্মু, তুমি দুধ খাওয়া ছোট বাচ্চা না যে আমার এই স্পষ্ট বাংলা কথা বুঝতে পারোনি? আমি চাইছি এবার বাড়িতে আসবো। বেয়াদব ছেলে, মায়ের সাথে এভাবে কথা বলতে হয়? এটাই আমি সারা জীবন তোকে শিখিয়েছি, তাই না? আর তুই যে বাড়িতে আসতে চাইছিস, এখানে এসে কি করে খাবি? হ্যাঁ, যেই কিছু করেছিস সেগুলো তো তোর ভাই আর বোনের নামে দিয়ে শেষ হয়ে গেছে। এবার নিজের জন্য কিছু করে তারপর আয়। আম্মা, তোমার কি মন চায় না আমাকে দেখতে? তোমার কি মন চায় না আমার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিতে? তোকে তো আমি সাফির মোবাইলে দেখি, আর দেখতে হবে কেন? আর তুই এখন বড় হয়ে গেছিস, তাই ঘুম পাড়ানোর শখ নেই। এবার ফোন রেখে বাড়িতে আসার চিন্তা মাথার থেকে ঝেড়ে ফেলে দিয়ে মন দিয়ে কাজ কর যা। আইসে বাড়িতে আসতে বলতে, তোকে এত টাকা খরচ করে বিদেশে পাঠাইছি কি এমনি এমনি নাকি? দেখলেন তো আপনারা, সাগরের কপালটা কত ভালো। এই জন্যই সাগর কিছুই বলতে পারে না। সাগর অনেকটা সময় দুম করে বসে থেকে বলে, দোস্ত, তোদের সাথে আমিও বাড়িতে যাব, তবে বাড়ির কাউকে বলবো না। আর আমি আবার আসার সব ব্যবস্থা করেই যাব, আর বাড়িতে বলবো আর প্রবাসে ফিরবো না। সাগরের কথা শুনে ওরা দুই বন্ধু খুব খুশি হয়ে যায়, আর খুশি হয়ে বলে, সত্যি দোস্ত, তুই বাড়িতে যাবি আমাদের সাথে? এটা শুনে আমার খুব ভালো লাগতেছে। আমার মনে হচ্ছে এখনই চলে যাই। শান্ত হ, এত পাগল হলে চলবে না। আগে ছুটি পাস করাতে হবে, তারপরে সব কাজ করতে হবে, বুঝলি? সাগর সবাইকে বুঝিয়ে দেয় কিভাবে কি করতে হবে। আর কিছুদিন পরে অফিস থেকে বলে 6 মাসের ছুটি পাস করায়। কিছু কেনাকাটা করে ফ্লাইটের টিকিট করে ফেলে। আগামীকালে ওদের ফ্লাইট রাত 10টা 30 মিনিটে। রাতের খাওয়া দাওয়া করে সবাই মিলে ওদের সবকিছু প্যাকিং করে ঘুমিয়ে পড়ে। পরের দিন সবার থেকে বিদায় নিয়ে তিন বন্ধু এয়ারপোর্টে চলে আসে। এয়ারপোর্টে সকল কাজ শেষ করে বিমানে বসে আছে। দোস্ত, আমরা বাড়িতে গিয়ে উঠলে সবাই কীরকম আশ্চর্য হতে পারে একটু ভেবে দেখিস। আমার মনে হয় সবার হার্ট অ্যাটাক না আসলেই হলো। আমারও তো একটাই চিন্তা, সারাক্ষণ মাথা ঘুরপাক খাচ্ছে। আমি আর 7 বছর পর বাড়ি যাচ্ছি, তাও আবার কাউকে না জানিয়ে। ওরা দুজন কথা বলছে, আর এদিকে সাগর জ্বালানি দিয়ে বাইরের লাল নীল বাতের দিকে তাকিয়ে এক মনে ভেবে চলেছে কিছু একটা। এদিকে ওরা দুই বন্ধু সাগরকে এভাবে থাকতে দেখে বলে, শফিক, সাগর এভাবে মন মলিন করে বাইরে তাকিয়ে কি দেখতেছে বলতো? আমি তো ওর কিছুই বুঝতেছি না। আরে বেটা, তুই তো ওর পরিবারের খবর জানিসই, তাহলে এখনো চিন্তা না করে কিভাবে থাকতে পারে বল? তাও তোর যদি ডাউট থাকে তো জিজ্ঞেস করে দেখ। ওকে আমি বরং সেটাই করছি, দেখি কি বলে। ওই সাগর, সাগর, তুই ভাবে বাইরে কি দেখছিস? হ্যাঁ, ও দোস্ত, আসলে বাইরের ওই লাল নীল বাতি দেখছিলাম। দেখ, দেখতে কত সুন্দর লাগছে। ইস, ওই বাতির মতো যদি আমার জীবনটাও জ্বলে থাকতো তাহলে কতই না ভালো হতো। দোস্ত ভাবিস না, দেখবি সবটা ঠিক হয়ে যাবে। এখন চুপ করে একটু হাসি খুশি থাক, একটু পরে বিমান উপরে ওঠার জন্য প্রস্তুত নেবে। সাগর আর কোনো কথা না বলে সিট বেল্ট বেঁধে নেয়। কিছু সময় পরে বিমানবালারা নিয়মকানুন সবটাই যাত্রীদের বুঝিয়ে দেয়। তারপরে বিমান চলতে শুরু করে। দীর্ঘ সময় যাত্রার পরে বিমানে সে অবতরণ করে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সবাই বিমান থেকে নেমে এয়ারপোর্টের নিয়মকানুন মেনে সব কাজ শেষ করে যার যার লাগেজ বুঝিয়ে নিয়ে বেরিয়ে আসে।
তিনজনের বাড়ি 3 জেলায় হওয়ায় তিনজনকে আলাদা আলাদা যেতে হবে। দোস্ত, তোদের সাথে তাহলে পরে দেখা হবে। বাড়িতে পৌঁছে কল দিস, কিন্তু আর যোগাযোগ রাখতে একদম বলিস না। আমাদের নিয়ে চিন্তা করতে হবে না, তুই বাড়িতে গিয়ে আমাদের যেন ভুলিস না, সেটা আগে মাথায় রাখিস। হ্যাঁ ঠিক আছে। আর সাগর, আসি তাহলে। তুই একটু সাবধানে থাকিস, কোনো সমস্যা হলে আমাকে জানাতে বলিস না। ঠিক আছে দোস্ত, তোরাও ভালো থাকিস, আর বাড়িতে পৌঁছে কথা বলিস। বাই। সাগর সবার থেকে বিদায় নিয়ে একটা প্রাইভেট কার ভাড়া করে গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। বাড়ির একটু ফাঁকে গাড়ি থেকে নেমে সবকিছু নিয়ে বাড়ির সামনে এসে আর বাড়ি চিনতে পারে না। আন্দাজ করে যে এইটাই ওদের বাড়ি, কিন্তু শিওর হতে পারে না। তাই বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা একটা মেয়েকে জিজ্ঞেস করে। আসসালামু আলাইকুম আপু, যদি কিছু মনে না করেন তো একটা কথা জিজ্ঞেস করতে পারি কি? আলাইকুম আসসালাম। আপনি যেটাই জিজ্ঞেস করেন না কেন, আমি কিন্তু প্রথমেই বলে দিচ্ছি আমার বিয়ে হয়ে গেছে, তাই আমার সাথে লাইন মারার চেষ্টা করে কোনো লাভ নাই। হায় রে খোদা, কথা বলার আগেই কত কি ভেবে শেষ। আসলে আপনি যেটা বললেন সেটা না, আমি এখানে অনেক বছর পরে আসলাম তো, তাই একটা বাড়ি চিনতে পারছি না, দেখেই আপনাকে জিজ্ঞেস করলাম। ও আচ্ছা, তাহলে বললেন আপনি কাদের বাড়ি খুঁজছেন। আমি যদি জানি তাহলে আপনাকে খুঁজে দিতে সাহায্য করব। ধন্যবাদ আপনাকে। আসলে আমি আবু সাইদ খন্দকারের বাড়িতে এসেছিলাম, সেই বাড়িটাই আমি চিনতে পারছি না। সাগরের কথা শুনে মেয়েটি মানে খন্দকারের বাড়ির বউ মিসেস তানিয়া সাগরের পা থেকে মাথা পর্যন্ত ভালো করে দেখে বলে। আপনাকে তো চিনতে পারলাম না। আপনি কে আর এই বাড়িতেই বা কেন যেতে হবে? একটু জানতে পারলে হয়তো ভালো হতো। আরে দূর, এত কথা কেন বলেন? হ্যাঁ, আপনার যদি সম্ভব হয় তাহলে ঠিকানাটা বলেন, না হলে কথা বাড়ানোর কোনো দরকার নাই। আগে যদি জানতাম আপনার কাছে ঠিকানা জিজ্ঞেস করতে আমার জীবন বৃত্তান্ত বলতে হবে, তাহলে ভুলেও ঠিকানাটা জিজ্ঞেস করতাম না। ও হ্যাঁ, সেটাই তো। আপনি যেই বাড়িটা খুঁজে বেড়াচ্ছেন সেটা এই বাড়িটাই। আর এই যে দেওয়ালে এত বড় করে লিখে রেখেছে খনকার বাড়ি, সেটা কি আপনার চোখে পড়েনি? আচ্ছা, সে যাই হোক, আপনাকে তো আমাকে তো বললেন না। এখন তাহলে যান ভিতরে গিয়ে সবাইকে বলেন আপনি কে। আমি না হয় তখনই জানতে পারুম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি সাহায্য না করলে হয়তো আমার এই বাড়িটা খুঁজে পেতে অনেক কষ্ট করা লাগতো। এখন আপনি যদি একটু সাইড দিতেন তাহলে আমি ভেতরে প্রবেশ করতে পারি। হ্যাঁ নিশ্চয়, যান যান ভিতরে যান। উপরের কথা বলা মেয়েটা না হলো সাফা, আর তার চেয়ে বড় কথা হলো সাফা হলো এই খন্দকার বাড়ির ছেলের বউ। সাফা সাগরের সামনে থেকে সরে দাঁড়িয়ে উপরে কথাটা বলে। সাগর বাড়ির দিকে তাকিয়ে ভালো করে সবটা দেখে ধীরে ধীরে ভিতরে প্রবেশ করে। সাগরের পেছনে পেছনে সাফাও আছে। সাফা কোনো কথাই বলছে না, আর এদিকে সাগর বাড়ির ভেতরে এসে সোফায় বসে পড়ে ব্যাগপত্র রেখে, কেননা সেখানে তেমন কেউ উপস্থিত ছিল না। সাগর ওর ভাবিকে কিছু জিজ্ঞেস করতে যাবে তার আগেই সাফি এসে সাগরের কলার ধরে বলে। তোর সাহস তো কম না, বলো নেই কওয়া নেই হুট করে আমার বাড়িতে ঢুকে আমার বউয়ের সাথে ফ্ল্যাট করতেছিস? হ্যাঁ, ওই তোর নাম কি বল? সাফির কথা শুনে সাগরের পায়ের নিচ থেকে তো মাটি সরে যাবার মতো অবস্থা। আর এমনটাই হবেই না কেন, আপন ভাইয়ের পেটের ভাই হয়ে যদি ভাইকে চিনতে অস্বীকার করে। তুই এসব কি বলছিস ভাই? তুই আমাকে চিনতে পারছিস না? এই কথাটাও কি এখন আমার বিশ্বাস করতে হবে? আমি এত বছর পরে বিদেশ থেকে এসেছি, কি তোরা আমাকে চিনিস কিনা এটা জানতে? তুই আমাদের না জানিয়ে বাড়িতে চলে এসেছিস, সেটা একটা ভুল। তার উপরে সোজা কথা নাই বার্তা নাই আমার বউয়ের সাথে টাঙ্কি মারতে শুরু করেছিস। হ্যাঁ, কি বলিস এসব? হ্যাঁ, আমি তো এই মেয়েকে এর আগে দেখিনি পর্যন্ত, আজকেই প্রথম দেখলাম বাড়ির সামনে। আমি এই বাড়ি চিনতে পারছিলাম না, দেখেই তাকে জিজ্ঞেস করছিলাম, ব্যাস এইটুকুই। আর তুই কি সব আবল তাবল বলছিস? হ্যাঁ, উনি ঠিক কথাই বলেছে। আর আমি তো জানতাম না উনি তোমার বড় ভাই। তাহলে তো আগেই ভেতরে নিয়ে আসতাম। ভাইয়া আসেন, এখানে বসেন। সাফা কথাটা বলেই সাগরের জন্য একটা চেয়ার টেনে দেয়, আর সাফি সেই চেয়ারটা টান দিয়ে দূরে ফেলে দিয়ে সাফাকে ছাড়ি দিয়ে বলে। তোর সাহস তো কম না, আমি যাকে বাড়িতে থাকতে দিচ্ছি না তুই তাকে বসতে দিচ্ছিস। আর যেন এমন ভুল না হয়। সাফি, তোর যা বলার আছে তুই আমাকে বল, তবু তুই ওনার সাথে কিছু বলিস না। তোদের দেওয়া হাজারো অবহেলা অপমান হয়তো আমি সহ্য করতে পারবো, কিন্তু উনি আমার মতো সহ্য করতে পারবে না। এভাবে দুই ভাইয়ের মাঝে আরো অনেক কথা হয়। এর মাঝেই বাহির থেকে ঘরের ভেতরে ঢোকে সাগরের বাবা মা। তারা দুজন সাগরকে চিনেও না চেনার ভান করে, কিন্তু
সাগর ঠিকই তাদের সম্মান করে তাদের পায়ে হাত দিয়ে সালাম করে। মা, বাবা, তোমরা কেমন আছো সবাই? তোমরা কোথায় গেছিলা? আর আমার ছুটকি বোনটাকে যে দেখছি না, ও কোথায়? সাগরের কথা শুনে ওর বাবা মা ওর দিকে তাকিয়ে একটু দেখে সাফিকে জিজ্ঞেস করে যা বলে। সেটা শুনে সাগর তো পুরাই পাথর হয়ে যায়। সাফি, এই ছেলেটা কে রে? আমরা তো এর আগে একে দেখেছি বলে মনে হচ্ছে না। কি উনি আর আমাদের বাড়িতে বা কি করে? আমিও ওনাকে চিনতে পারছি না। আসলেই উনি কে সাফি? এই ছেলে, তুমি কে? তোমার নাম কি? বাবা, মা, তোমরা কি বলছো? আমাকে তোমরা চিনতে পারছো না? আমি তোমাদের ছেলে সাগর। আজকে 13 বছর পরে বিদেশ থেকে বাড়িতে আসলাম। ও সাগর, তুই? তোকে দেখে তো আমি চিনতেই পারছি না। তা তুই এভাবে আমাদের না জানিয়ে চলে আসলি কি জন্য? তুই জানিস না এখন আমাদের কত টাকার দরকার? তোমরা সারা জীবন শুধু টাকাকেই দেখলে, কখনো ছেলের জীবনটাকে দেখলে না? আমার ওইখানে থাকার জন্য যেটা মানে আকামা প্রয়োজন, সেটা এক্সপায়ার হয়ে গেছে। আমার কাছে কোনো টাকাও ছিল না যে আকামা রিনিউ করতাম। তোমাদের থেকে চেয়েছি, টাকা দাওনি। এখন ওখানে থাকা আমার পক্ষে সম্ভব হয়নি বাবা, তাই তো তোমাদের টানে দেশে চলে এসেছি। কামা শেষ হয়ে গেছে তো কি হয়েছে? তুই ওখানে লুকিয়ে লুকিয়ে কাজ করতি, আর আমি তো শুনেছি ওখানে অনেকেই পালিয়ে কাজ করে। আরে ভাই, তুই তো আর বিদেশ যাস নাই, তাই তুই বুঝবি কিভাবে আমাদের কতটা কষ্ট করতে হয় প্রবাসী গিয়ে। আমাদের কষ্টের বিন্দু পরিমাণ কষ্ট যদি তোরা করতেই, তাহলে আমার মনে হয় না তোদের খুঁজে পাওয়া যেত। আর আকামা ছাড়া লোক পুলিশ ধরতে পারলেই 3 মাসের জেল খাটিয়ে দেশে পাঠিয়ে দেয়। চুপ কর। সাফি তো ঠিকই বলেছে। তোর কাছে টাকা ছিল না, তাহলে তুই কাগজ ছাড়াই কাজ করতি। পুলিশ ধরলেও তো ভালো হতো, তবুও 3 মাস বিনা পয়সায় পেট ভরে খেতে পারতি। আরে আল্লাহ, তোমাদের কথা শুনে আমার মনে হচ্ছে আমি এখনই গাছের সাথে ফাঁস লই, না হলে কোনো ভরা নদীতে ঝাঁপ দিয়ে আল্লাহর পেয়ারা বান্দা হয়ে যাই। ভালো তো তুই না হয় সেটাই কর, তবুও আমাদের চোখের সামনে থেকে সর। তোকে আমি আমার বাড়িতে দেখতে চাই না। কি বলো এইসব? আমার বাড়ি আর আমাকে তোমরা বলছো চলে যেতে? মা, তোমার কি একটু কষ্ট হচ্ছে না আমাকে এভাবে চলে যেতে বললে? আজ 13টা বছর পরে তোমাদের কাছে এসেছি। না, তোর জন্য আমাদের কষ্ট নেই। আর কি বললি? এটা তোর বাড়ি? আরে পাগল, এখানে তোর কোনো কিছুই নাই। যা আছিস সব কিছু সাফি আর সাথীর। তোকে যে এখনো এই বাড়িতে থাকতে দিয়েছি সেইটাই অনেক। বাহ, কি সুন্দর কথা! প্রবাসে দিনের পর দিন মাথায় ঘাম পায়ে ফেলে ক্ষুধার জ্বালা সহ্য করে পেটে পাথর বেঁধে টাকা কামাই করে দেশে পাঠালাম, সে টাকা দিয়ে সবকিছু করে বলছো আমি এখানে কোনো কিছুই করিনি। এই কথাটা আগে বললেই পারতে, তাহলে আমি কোনোদিন দেশেই আসার নামটাও মুখে নিতাম না। আগে বলিনি তো কি হয়েছে? এখন তো শুনলি। এখন যা এখান থেকে। আর আমাদের বাড়িতে তোকে যেন কোনোদিন না দেখি। আর হ্যাঁ, তুই হয়তো দাবি করতে পারিস আমার বা তোর মায়ের নামে যেই সম্পত্তি ছিল সেটার ভাগ তো তুই পাইতি, কিন্তু আফসোস সেই সম্পত্তির কানা অংশ তুই পাবি না। কারণ আমরা সবটাই সাফি আর সাথীর নামে লিখে দিয়েছি। তোর জন্য কিছুই রাখিনি। আমরা শুনেছি বিদেশে মানুষ মারা গেলে নাকি অনেক টাকা পাওয়া যায়। তাহলে তুই মরলি না কেন? ইস, কত টাকা লস খেলাম। আমার তো ভাবতেই অবাক লাগছে। আমি তোমাদের সন্তান, আমি গ্রামের মানুষ ডেকে সালিশ করবো, তারপরে সবাই ভালো মন্দ বিচার করে যেটা করবে আমি সেটাই মানবো। তোমরা আমার সাথে যেটা করেছো সেটা যেন কেউ কোনো সন্তানের সাথে না করে। আর দরকার পড়লে আমি যে টাকা পাঠাইছি মাসে মাসে সেটা ডকুমেন্ট দিয়ে থানায় কেস করবো, তবু আমার হালাল কামাইয়ের টাকা এভাবে জলে যেতে দেবো না। মনে রেখো, তোমরা আমার জন্মদাত্রী মাতা পিতা, তাই সম্মান দেখালাম। সাগর ওর বাবা মা ভাইয়ের মুখের উপরে কথাটা বলি সাথে করে নিয়ে আসা জিনিসপত্র নিয়ে যেই না বাড়ি থেকে চলে যেতে নেবে অমনি ওর ভাই পেছন থেকে কলার ধরে বলে, তুই তো আমাদের নামে গ্রাম্য সালিশ আর পুলিশের কাছে কেস করবি, তাহলে সাথে করে এইসব নিয়ে এসে আবার সব কিছু ফিরিয়ে নিয়ে যাচ্ছিস কেন? এইসব কিছু এখানে রেখে এক কাপড়ে চলে যা। হায় রে, পরনের কাপড়টাও চাইলে না পর্যন্ত। আল্লাহ তোদের কি দিয়ে বানাইছে সেটা তিনি একমাত্র ভালো জানেন। আচ্ছা, সবকিছু রেখে দে, আমি সঠিক সময়ে তোদের সামনে এসে দাঁড়াবো। সেদিন দেখবো তোরা কি করে পার পাস। আরে যা যা, দেখা যাবে তুই কী করতে পারিস। এই গ্রামের সব মানুষ আর পুলিশ আমাদের বাপ বেটার পক্ষে, কেউ তোর কথার কর্ণপাত পর্যন্ত শুনবে না। সাগর বাড়তে কোনো কথা না বলে সেখান থেকে একটু সামনে এসে ঘরের চৌকাঠ পার হতে নিয়েও পার হয় না, আবারও তাদের সামনে গিয়ে, সাফা,
আমি সে ওই দেশে থাকতে খাবার খেয়েছি, এখন খুব ক্ষুধা লাগছে। তোমাদের কাছে যদি কোনো খাবার অবশিষ্ট থেকে থাকে তাহলে আমাকে একটু দাও না প্লিজ। ভাইয়া, আপনি একটু বসেন, আমি আপনার জন্য এক্ষুনি খাবার নিয়ে আসছি। সাফার কথা মতো সাগর খাবার টেবিলে বসে পড়ে। চোখ থেকে যেন টিউবওয়েলের পানির থেকেও বেশি পানি টপটপ করে পড়ছে। আর এদিকে কিছু সময় পরে সাফা খাবার নিয়ে এসে সাগরের প্লেটে দিয়ে বলে, ভাইয়া, আপনি প্রাণ ভরে খেয়ে নিন, আমি আপনার জন্য সব খাবার গরম করে এনেছি। বোন, তোকে অনেক অনেক ধন্যবাদ। আর তোকে তো একটা কথা জিজ্ঞেস করাই হয়নি, এখানে সবাইকে দেখছি কিন্তু আমার ছুটকি বোনকে দেখছি না কেন? ও, সাথীর তো বিয়ে হয়েছে, ও এখন ওর জামাইয়ের বাড়িতে আছে। ও আচ্ছা। সাগর কথাটা বলি সব খাবার খেয়ে সবাইকে ধন্যবাদ দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। কোথায় যাবে কিছুই ভেবে পায় না। এদিকে রাতও হয়ে এসেছে। আনমনে গ্রামের পথ ধরে হেঁটেই চলেছে অজানা গন্তব্যের উদ্দেশ্যে। সাগরের পা যেন সামনের দিকে এগোতেই যাচ্ছে না। গ্রামের কারো কাছে গিয়ে যে দুঃখের কথা খুলে বলবে সেই সুযোগও নেই, কেননা এখন তো রাতও, কিছুই চেনে না। এদিকে ওর বাবার ভাই বাড়ির বাইরে এসে বলাবলি করতেছে, বাবা, সাগর যদি সবার কাছে আমাদের নামে বিচার দেয় তাহলে এই সমাজে তোমার আর আমার যে দাম সেটা কিন্তু কমে যাবে। আর সবাই ওর কথা শুনতেও পারে, কেননা ও তো অনেক দিন পর বিদেশ থেকে এসেছে। তুই একদম ঠিক কথা বলেছিস। এখন তাহলে কি করা যায় বলতো? আমার মাথায় তো কোনো আইডিয়া আসছে না। বাপের কথা শুনে সাফি অনেকটা সময় ভাবা চিন্তা করে কিছু সময় পরে খুশি মনে বলে, বাবা, একটা বুদ্ধি পাইছি। আমার বুদ্ধি তুমি শুনলে তো পুরো অবাক হয়ে যাবে। আরে এত খুশি না হয়ে আগে তোর মাথায় উদয় হওয়া বুদ্ধির কথা তো শুনি। বাবা, আমি বলি কি, ও যখন আমাদের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে তাই ওকেই না হয় আমাদের পথ থেকে সরিয়ে দেই। এমনিতেই খোলা শার্টকে মাঠে ছেড়ে রাখা বিপদের লক্ষণ। তুই কি বলতে চাচ্ছিস? আমি কিন্তু তোর কথার আগামাথা কিছুই বুঝতে পারছি না। আরে বাবা, আমি বলছি ওকে এই দুনিয়ার বুক থেকে একেবারে সরিয়ে দিতে, তাহলে না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশুরি। আমার মনে হয় না এটা করে ঠিক হবে। ও তো আমাদের সাথে কোনো অন্যায় করেনি, শুধু এমনটা করা কি ঠিক হবে? বাবা, তোমার এই সিদ্ধান্ত না একদিন আমাদের মেরেই ছাড়বে। আমি যেটা বলছি সেটাই করতে হবে, না হলে দেখবা কালকে সকালে রাস্তায় রাস্তায় কয়টা টাকা ভিক্ষা দিয়া যান, আমরা বাপ বেটা অসহায় 2 দিন যাবৎ খাই না ভাত, ওইসব ঝাড়ি বলে বলে ভিক্ষা করতে হবে। তখন কিন্তু ভালো হবে না, তাই না বাবা? না না, আমি এভাবে গ্রামের মানুষের কাছে ভিক্ষা করতে পারবো না। আমি নিজেই কখনো কাউকে ভিক্ষা দেইনি, তাহলে মানুষ আমাকে কি ভিক্ষা দেবে? তুই বরং লাঠিয়ালকে খবর দিয়ে ওকে শেষ করে দেওয়ার ব্যবস্থা কর। আর হ্যাঁ, আমাদের কথা কেউ যেন জানতে না পারে। বাবা, তুমি কোনো চিন্তাই করিও না, আমরা এখনই যাচ্ছি, ওকে মেরে একেবারে শেষ করে ফেলবো। ওকে পেলে তোমাকে জানাবো, তুমি আসলে T20 খেলবো, তার আগে না। সাফি কথাটা বলি সেখান থেকে চলে আসে আর ফোনটা বের করে লাঠিয়ারদের জানিয়ে দেয় কি করতে হবে। আর সাগরকে চেনার জন্য লাঠিয়ারদের সর্দারের মোবাইলে সাগরের ছবি SMS করে পাঠিয়ে দেয়। টেকনোলজি বলে কথা। এদিকে সাগর হাঁটতে হাঁটতে গ্রামের শেষ প্রান্তে চলে এসেছে। এমন সময় ওর ফোনে কল বেজে ওঠে। সাগর পকেট থেকে ফোনটা বের করে দেখে সাকিব কল দিয়েছে, তাই তাড়াতাড়ি কলটাকে রিসিভ করে। আর আপনাদের তো বলাই হয়নি, ওরা এয়ারপোর্ট থেকে বের হয়ে ঘুষ দিয়ে 3টা বাংলাদেশ সিম উঠাইছিল, তাই নাম্বার আগে থেকেই আছে। দোস্ত, কী অবস্থা তোর? আর ঠিকভাবে বাড়িতে পৌঁছে গেছিস তো নাকি? হ্যাঁ। সাকিবের কথা জবাবে সাগর কিছুই বলতে পারে না। দু চোখের পানি অঝরে ছেড়ে দিয়ে শব্দ করে কাঁদতে থাকে। সেটা শুনে সাকিব কেন জানি টেনশনে পড়ে যায় আর আবারও জিজ্ঞেস করে, দোস্ত, এভাবে কাঁদছিস কেন? একটু কোলে বল না, না হলে আমি বুঝবো কি করে তোর আসলে কি হয়েছে। দোস্ত, আমি কখনো ভাবতেও পারিনি এরা সবাই আমার সাথে এমনটা করবে। তারপর সাগর ওর সাথে ঘটে যাওয়া সবটাই খুলে বলে। সাগর কথা বলতে বলতে সামনে দিকে যাচ্ছে, এমন সময় সামনে থেকে একদল লাঠিয়াল পাশ কেটে গিয়ে আবার ফিরে এসে সাগরের মাথায় বাড়ি দেয়। সাগর মাথায় বাড়ি খেয়ে মা বলে একটা চিৎকার দিয়ে জমিয়ে পড়ে যায়। সাগরের চিৎকার হয়তো মায়ের বুকে এসে লেগেছে, তাই তো সাগরের মা খাবার খাওয়ার সময় হাত লেগে খাবারের প্লেটটা মাথাতে পড়ে যায়। এদিকে সাকিব ফোনের ওপাশ থেকে অনবরত সাগরকে ডেকেই চলেছে, কিন্তু সাগর কিছুই বলতে পারে না। সাগর মাথায় হাত দিয়ে তাকিয়ে আছে। এমন সময় ওর বাবা আর ভাই এসে পড়ে। সঙ্গে সঙ্গে লাঠিয়ালরা আরো জোরে জোরে মারতে শুরু করে। এ রক্তে যেন সোনালি ধান ক্ষেতের মাটি লাল হয়ে যাচ্ছে।
সাগর অবাক নয়নে তাকিয়ে ওর বাবা ভাইয়ের কথা শুনেই যেন ব্যাকুল হয়ে আছে। এটাই গল্পের প্রথমের কাহিনী। এবারে বাস্তবে ফিরে আসি, কি বলেন? বাবা, আমাদের পথের কাটা একেবারে শেষ। এই, তোর ওকে পাশের যে বড় নদীটা আছে সেই নদীর পানিতে ফেলে দিয়ে আয়। ইস, আজকে ওকে খেয়ে মাছেরা খুব আনন্দ পাবে। বাবা, তুই ঠিক বলেছিস। ওর বাবাকে ঠিক যেইভাবে মেরেছিলাম, আজকে ওকেও ঠিক সেইভাবেই মারলাম। ইস, আমার কি যে ভালো লাগছে, মন চায় আকাশে বাতাসে উড়ে বেড়াই। আফসোস, ও কখনো জানতেই পারেনি যে ও আসলে তোমাদের নিজের সন্তান না। তোমরা ওকে ব্যবহার করার জন্যই বাঁচিয়ে রেখেছিলে। রে, ও আসলেই খুব বোকা। আচ্ছা, ওর মা যদি কখনো আমাদের সামনে এসে দাঁড়ায়, কেননা সেদিন ওর মাকে আমরা মারতে পারিনি। বাবা, এমন কিছুই হবে না। ওরা মরে স্বর্গের ভূত হয়ে গেছে, দেখো গা। এখন চলো তো বাসায় যাই। সাপে কথাটা বলেই সবাইকে নিয়ে চলে যায়। আর এইদিকে সাকিব ওদের সব কথা ফোনে রেকর্ড করে রাখে, কেননা সাগরের ফোন এখনো চলছিল আর কল তো কানেক্ট ছিলই। সাফিরও দেখতে পায়নি, কেননা ফোনটা সাগরের হাত থেকে পাশের খেতে পড়ে গেছে। মানুষ এত খারাপ হয় কিভাবে বলতো? নিজের ছেলে না তো কি হয়েছে, ও তো কারো না কারো সন্তান। তাই তো বলি, নিজের সন্তানের সাথে এমনটা করতে বাবা মায়ের কলেজে একটু হলেও ভয়ে কেঁপে উঠবে। দোস্ত, জানি না তোকে হারিয়ে ফেলবো নাকি আবারও কাছে ফিরে পাবো, তবে দোয়া করি আল্লাহ তোকে যেখানেই রাখে ভালো রাখে যেন। হ্যাঁ আল্লাহ, তুমি আমার বন্ধুকে সাহায্য করো। সাকিব কথাটা বলেই কলটা কেটে দিয়ে শফিককে কল করে সবটা জানিয়ে দেয়। আর ওরা সিদ্ধান্ত নেয় কালকে সাগরের গ্রামে আসবে। কিন্তু সাকিবের বাবা মায়ের জোরাজোরিতে আসতে পারে না। এদিকে সাগরকে পানিতে ফেলে দিয়ে ওরা সবাই চলে যায়। সাগরের দেহটি পানিতে ভাসতে ভাসতে অন্য এক জেলায় এসে নৌকা ঘাটে আটকে যায়। এই, তোমরা কোথা থেকে কি করে আসলে বলো তো? আর তোমাদের হাতে পোশাকে এমন রক্ত লেগে আছে কেন শুনি? বউয়ের কথা শুনে সাফি ওর বাবার দিকে আর ওর বাবা ওর দিকে চোখাচোখি করে। সাফি বলে, আসলে হয়েছে কি, রাস্তা দিয়ে আসার সময় আমি আর বাবা দেখি এক শিয়াল একটা আস্ত ছাগলকে কামড়ে নিয়ে যাচ্ছে। আর সেই ছাগলকে ধরতে গিয়েই আমাদের এমনটা হয়েছে। যাও তো একটু গরম পানি দাও, গোসল করব। সাফির বলা কথাটা কেমন জানি সাফার বুঝে এলো না। তবুও সাহস করে কিছু বলতে চেয়েও না বলে চলে যায় পানি গরম করতে। আর এদিকে সাফির এমন কথা শুনে ওর বাবার রুমে যেতে যেতে মনে মনে বলে, বাবা, আমার ছেলের বুদ্ধি দেখছি আমার মতোই ধারালো। বাবা, তুই নাম করা লেভেলের হারামি হতে পারবি একদিন। এভাবে কেটে যায় রাত। পরের দিন সকালে সাগরিকা ওর বান্ধবীদের নিয়ে নদীর তীরে ঘুরতে আসে, মানে হাঁটতে আসে, কেননা ওরা সবাই মেডিকেলের ছাত্রী, এখানে বেড়াতে এসেছে। দোস্ত, এভাবে পড়লে কিন্তু হবে না, আমাদের আরো কষ্ট করতে হবে। দেখলি তো, বাবা মা আমাকে তোদের সাথে আসতে দিতেই চাইছিল না। আমি কিন্তু ভাইয়ের সাপোর্ট নিয়ে এসেছি। তুই হলি ভার্সিটির টপ স্টুডেন্ট, কিন্তু আমরা সেই তুলনায় কিছুই না। তবুও তুই আমাদের সাথে বন্ধুত্ব রেখেছিস, এটাই হাজার শুক্রিয়া। আর সব থেকে বড় কথা, তোর ভাইয়ের সাপোর্ট আছে বলেই তুই যা খুশি তাই করতে পারিস। তোর ভাইয়ের মতো আমার ভাইটাও যদি হতো তাহলে কতই না ভালো হতো, কিন্তু না, উনি শুধু মারামারি আর রাজনৈতিক ব্যাপার নিয়েই যেন ব্যস্ত। তাহলে তো আমি চোখ বন্ধ করে তোর ভাইয়ের প্রেমে পড়ে যেতাম, কিন্তু এটা সম্ভব না, কেননা আমি তোমার ভাইয়ের মতো লাফাঙ্গাকে একদম লাইক করি না। আচ্ছা, এইসব বাদ দিয়ে চল সামনের দিকে যাই। অনেক তো হাঁটলাম, এখন একটু জিরিয়ে নিই। ওরা হাঁটতে হাঁটতে আর একটু সামনে যায়। সাগরিকা ওর বান্ধবীদের গাছের নিচে রেখে নদী তীরে হাত ধুতে এসে যেই পানিতে হাত দেয় অমনি ওর চোখ জোড়া পাশের আটকে থাকা সাগরের উপরে পড়ে। সাগরিকা সাগরকে দেখে ভয় না পেয়ে ওর বান্ধবীদের ডাকে, রিমা, তোরা এদিকে আয় তো। দেখ, এখানে একটা ছেলের লাশ পড়ে আছে রক্তাক্ত অবস্থায়। ওরা সবাই সাগরের কথা শুনে দৌড়ে সেখানে চলে আসে আর ধরাধরি করে সাগরকে উপরে তোলে। রিমি হাতের নার্ভ ও সাগরিকা সাগরের বুকে মাথা দিয়ে চেক করে জ্ঞান আছে কিনা। দেখতে পায় সাগরের এখনো জ্ঞান আছে। এই দোস্ত, এ তো মরেনি, এখনো জীবিত আছে।
ইস, কারা যে এভাবে মারছে আল্লাহ জানে। এই রিমা, তুই কি আমার গাড়িটা নিয়ে আয়। একে হাসপাতালে না নিলে বাঁচানো সম্ভব হবে না। আমি ততক্ষণ ওর উপরে প্রাথমিক ট্রিটমেন্ট চালিয়ে যাচ্ছি। ঠিক আছে, তুই বরং সেটাই কর। আমি এখনই যাচ্ছি, তবে সাবধান, কোনো সমস্যা যেন না হয়। আরে মেরে মা, কথা না বলে তুই তাড়াতাড়ি যা, এর অবস্থা খুবই খারাপ। সাগরকে ছাড়ি খেয়ে রিমা তাড়াতাড়ি গাড়ি আনতে চলে যায় আর দৌড়ে গিয়ে 10 মিনিটের মাঝেই গাড়ি নিয়ে চলে আসে। তোরা সবাই ধরে তাড়াতাড়ি গাড়িতে ওঠ। আর সাগরিকা, তুই তাড়াতাড়ি ওকে নিয়ে হাসপাতালে যা। আমরা বরং ক্যাম্পে গিয়ে স্যারকে বলে আসতেছি। ওকে, সেটাই কর। সাগরিকা কথাটা বলে সবার সাহায্যে সাগরের বডিটা গাড়িতে তুলে এক টানে কাছের একটা হসপিটালে নিয়ে আসে। হাসপাতালে সিনিয়র ডাক্তার না থাকায় কেউ চিকিৎসা করতে রাজি না, কেননা সাগরের যে অবস্থা তাকে কেউ ধরবেও না। কিন্তু ডাক্তার আশ্বাস দিয়ে হয়তো রোগী মরে স্বর্গবাসী হয়ে যাবে। সাগরিকা না মানার পাত্রী না, তাই সবাইকে বলে বুঝিয়ে নিজে অপারেশন করতে চায়। ওর স্যারের সাপোর্ট ছিল বলে কোনো সমস্যা হয় না। আর এমনিতেই সাগরিকা ফাইনাল ইয়ারের ছাত্রী। সাগরিকা যখনই অপারেশন রুমে ঢুকতে যাবে ঠিক তখনই ওই হাসপাতালের বড় ডাক্তার মিসেস রাবেয়া চৌধুরী চলে আসে। সবার মুখে সাগরিকা অপারেশন করবে শুনে তো সেই রাগ, অবশেষে অনেক কথা বলে। সাগরিকার সঙ্গে নিয়ে অপারেশন রুমে চলে যায়। সে দেখছে আর সাগরিকা অপারেশন করছে একদম নির্ভুলভাবে। পাকা 4 ঘন্টা অপারেশনের পরে সাগরিকা বাইরে বেরিয়ে আসতেই ওর বান্ধবীরা জিজ্ঞেস করে, ছেলেটার এখন কি অবস্থা? আর আমি তোর ভাইকে খবর দিয়েছি, সেও আসতাছে আমার ভাইকে নিয়ে। ভালো করেছিস। তার কি অবস্থা সেটা এখন বলা যাচ্ছে না, তবে 3 ব্যাগ রক্ত দিতে না পারলে ওকে বাঁচানো মুশকিল হয়ে যেত। রাবেয়া ম্যাডাম আর আমি মিলে রক্ত দেওয়াতে কিছুটা ঠিক আছে, তবে 24 ঘন্টা না গেলে কিছুই বলা যাবে না। ঠিক আছে, এখন তাহলে চল রাবেয়া ম্যাডামের কাছে গিয়ে কথা বলি। চল। উনি যে রাগী রে, কি আর বলবো। আমার তো অপারেশন করার সময় হাত কাঁপছিল, তো এমন একটা ধমক দিছিল আমার হাত কাঁপাকাঁপি বন্ধ হয়ে গেছিল। ওরা কথা বলে ডাক্তার রাবেয়ার কেবিনের দিকে আসতে যাবে ঠিক তখনই সাগরিকার ভাই হাসপাতালে চলে আসে। কিরে সাগরিকা, রিমা খবর দিল তুই নাকি একটা ছেলেকে হাসপাতালে নিয়ে এসেছিস, তাও আবার তার অবস্থা খুব খারাপ। হ্যাঁ ভাইয়া, কারা যেন এত নির্মম ভাবে মেরেছে কি আর বলবো। মাথায় সেলাই দিতে দিতে তো সুতোই শেষ হয়ে গেছে, তবে এখন ভালো আছে, কিন্তু 24 ঘন্টা গেলেই বোঝা যাবে। তাহলে ঠিক আছে, আমি আরও খবর পেয়েই কাজ ফেলে চলে আসলাম। আচ্ছা তোরা তাহলে থাক, আমি চলে যাচ্ছি। যদি কোনো সমস্যা হয় তো আমাকে খবর দিস। ওকে, ঠিক আছে। এভাবে ওরা কথা বলে চলে যায় আর এইদিকে ওরা দুজন রাবেয়ার কেবিনের দিকে আসতে থাকে। দরজার সামনে দাঁড়িয়ে দেখে ডাক্তার রাবেয়া কিছু একটা নিয়ে খুব চিন্তা আছে, তাই তারা তাকে ডাকার সাহস করে না। এদিকে দেখতে দেখতে সময় যত পার হচ্ছে ওদের চিন্তা যেন ততই বেড়ে চলেছে। ঘড়ির কাঁটা ঘুরে ঘুরে 23 ঘন্টা পরিবর্তন হয়ে গেছে। সাগরিকা সাগরের পাশে বসে ওর মুখের দিকে তাকিয়ে আছে আর ভাবছে, ইস, এত সুন্দর একটা ছেলেকে এভাবে মেরেছে। এদের হাত কি একবারের জন্য কাঁপেনি? এভাবে কেউ কাউকে মারে নাকি? আল্লাহ, এদের ওপর তুমি গজব নাজিল কইরা দিও। সাগরিকার কথার মাঝেই দরজার কাছে দাঁড়িয়ে হালকা কাশি দিয়ে ভেতরে আসার অনুমতি চেয়ে বসে ডাক্তার রাবেয়া। তিনি যেমনটা রাগী তেমনই আবার মিষ্টি মনের মানুষও বটে। এই যে হবু ডক্টর, ম্যাডাম অনুমতি দিলে আমি কি ভিতরে আসতে পারি? ম্যাডাম, কেন এভাবে আমাকে লজ্জা দিচ্ছেন? আপনার হাসপাতালে রুমে ঢুকতে আমার থেকে আপনি অনুমতি চাচ্ছেন? না, তুমি বড় ডাক্তারের কাজ করছো আর তোমার কাজে কোনো ভুল নেই, তাই বড় ডাক্তারের রুমে আসতে অনুমতি তো নিতেই হবে, তাই না? হয়েছে, আর বলতে হবে না। আপনি খুব মজার মানুষ, সেটা আমি বুঝতে পেরেছি। তবে ম্যাডাম, এনার যে এখনো কোনো খবর হচ্ছে না, নাকি কোমায় চলে যাবে? সাগরিকা, ওর জ্ঞান ফিরবে, কিন্তু আমি ওকে নিয়ে কোমায় যাওয়ার চিন্তা করছি না। চিন্তা হচ্ছে ওর মাথায় যে আঘাতটা পেয়েছে তাতে স্মৃতিশক্তি হারিয়ে না গেলেই হয়। ম্যাডাম, আমার ধারণা যে মানুষটিকে আল্লাহ এত মায়ের খাওয়ার পরও বাঁচিয়ে রেখেছে, তার সাথে এমন কিছু হবে না। সে ঠিকই সুস্থ হয়ে উঠবে।
তোর কথা যেন সত্যি হয়, তবে তুই যেটা বলছিস সেটা খুব কমই ঘটে বলা চলে। এটা মিরাক্কেল ছাড়া কিছুই না। এদিকে ওরা দুজন কথা বলছে আর এইদিকে ধীরে ধীরে সাগরের জ্ঞান ফিরে আসতে থাকে, যেটা ওদের কেউ খেয়াল করে না। কিছু সময় পরে সাগরিকা খেয়াল করে সাগরের হাতের বুড়ি আঙ্গুল নড়ে চড়ে, যেটা দেখে খুশি হয়ে ডাক্তার রাবেয়াকে ডেকে বলে, ম্যাডাম দেখেন, রোগীর হাতে আঙুল নাড়াচাড়া করছে, মনে হচ্ছে এখন পুরোপুরি জ্ঞান ফিরে এসেছে। সাগরের কথা শুনে ডাক্তার রাবেয়া তাড়াতাড়ি সাগরকে দেখতে থাকে এবং নার্সকে ডেকে সাগরকে চেক করার ইনস্ট্রুমেন্ট নিয়ে আসতে বলে। নার্স দৌড়ে গিয়ে আসলে রাবেয়া চৌধুরী চেক করে দেখে সব ঠিক আছে, কিন্তু তবুও পুরোপুরি জ্ঞান না ফিরে আসলে কিছুই বলা যাবে না। কিছু সময় পরে সাগরের পুরো জ্ঞান ফিরে আসে আর সাগর শোয়া থেকে উঠে বসার চেষ্টা করলে ডাক্তার বাধা দিয়ে বলে, এটা কি করছো? তোমার শারীরিক অবস্থা বেশি ভালো না, তাই যেমন আছো তেমন শুয়ে থাকো। রাবেয়া চৌধুরীর কথা শুনে সাগর না উঠে পুরো রুমের চারিপাশে তাকিয়ে বুঝতে পারে ও এখন হাসপাতালে শুয়ে আছে, তবুও জিজ্ঞেস করে, আচ্ছা ডাক্তার ম্যাডাম, আমি এখানে কি করে আসলাম বলেন? আমার তো যতদূর মনে পড়ে আমি রাতে কোথাও হেঁটে যাচ্ছিলাম। ও নো, আমি যেটা চিন্তা করেছিলাম ঠিক সেটাই হলো। এখন উনি মায়ের খাওয়া আর থেকে জ্ঞান ফিরে আসার মাঝে সবটাই ভুলে গেছে। তাহলে ম্যাডাম, ওই স্মৃতি কি আর কখনো ফিরে আসবে না, নাকি এভাবেই সারা জীবন থাকবে? না, ফিরে আসবে, তবে সেটা কখন বা কবে সেটা বলা মুশকিল। তবে ও যদি কখনো এমন কিছু দেখতে পায় বা শুনতে পায় তাহলে স্মৃতি ফিরে আসবে। তা বাবা, তোমার নাম কি? জি ম্যাডাম, আমার নাম সাগর। আমি এখানে কি করে আসলাম সেটা তো এখনো বললেন না। আরে বাহ, কি মিল! সাগর সাগরিকা, জমবে ভালো প্রেম নদীর জোয়ার ভাটা। ও হ্যাঁ, আসলে তুমি নদীর পাড়ে রক্তমাখা অবস্থায় খুব বাজেভাবে আহত হয়ে পড়েছিলে। তখন এই যে সাগরিকা তোমাকে এখানে নিয়ে এসেছে, নিজের চেষ্টা করেছে, এমনকি তোমাকে একা করে কোথাও যায়নি। রাবেয়ার কথায় কেমন জানি সাগরিকা একটু লজ্জা পেয়ে যায়, তবুও তেমন কিছু বলে না। আর এদিকে সাগর সাগরিকাকে ধন্যবাদ দিয়ে বিছানা থেকে উঠতে নিয়ে আবার পড়ে যায়। দেখলেন, ম্যাডাম বলল আপনার এখন ওটা সম্পূর্ণ নিষেধ, কিন্তু না শুনে উঠতে গেলেন। শুনুন মিস্টার, এখানে বাহাদুরি দেখিয়ে কোনো লাভ নেই। আপনাকে কম করে হলেও এই বিছানার সাথে 2 সপ্তাহ যুদ্ধ করতে হবে। কি 2 সপ্তাহ? আপনি একটু ভালো করে সেবা করেন না, তাহলে আমি 3 দিনেই ভালো হয়ে যাব। কি বললেন? আমি কি কোনো জিন নাকি পড়ি যে আপনাকে 3 দিনেই ভালো করে দিব? আমি একজন হবু ডাক্তার, বুঝলেন? আপনি আমাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নিয়ে এসেছেন, আর আমি বিশ্বাস করি আপনার সেবা পেলে আমি সুস্থ হয়ে যাব। জি না মিস্টার, এই যে হাসপাতালে অনেকগুলো কিউট কিউট নার্স দেখছেন, তারাই আপনাকে সেবা করবে। আমি তো এখন চলে যাব বাসায়। প্লিজ যায়েন না, কেননা আপনি ছাড়া আমাকে তো কেউ চেনে না, বা কেউ আমাকে এতটা গুরুত্ব দেবে না। তবে এই অভাগাটারে যদি ফেলে রেখে চলে যেতে চান তো যেতে পারেন। ওরে বাবা, এ তো দেখছি রীতিমতো আমাকে ব্ল্যাকমেল করছেন। আচ্ছা ঠিক আছে, আপনি এখন ঘুমিয়ে থাকেন, আমি আপনার জন্য খাবারের ব্যবস্থা করি। আচ্ছা ঠিক আছে, তবে একটু তাড়াতাড়ি আইসেন কিন্তু, না জানি কখন আবার কি হয়ে যায়, বলা তো যায় না। সাগরিকা কিছু না বলে মুচকি একটা হাসি দিয়ে রুম থেকে চলে যায়। আর এদিকে সাগর সাগরিকার যাবার দিকেই তাকিয়ে আছে। সাগর কেন জানি ওর দিক থেকে চোখ ফেরাতেই পারছে না কোনোভাবে। যত ভাবছে তাকাবে না, ততই যেন আরো বেশি বেশি দেখতে চায়। এদিকে ধান ক্ষেতের পাশ দিয়ে একটা ছেলে যাওয়ার সময় সাগরের সেই পড়ে থাকা ফোনটা দেখতে পায়। হাতে নিয়ে খুশিতে পাক পাকম, কিন্তু পাওয়ার বাটন চাপে তো চাপে, ডিসপ্লেতে কালো আধার না কেটে আলো আর আসে না। তাই রাগে দুঃখে মোবাইলটা নিয়ে নদীতে ছুঁড়ে মারে, যেন ওর মতো ভালো মোবাইল ভেবে আর কেউ হাতে নিয়ে বেকুব না হয়। এদিকে সাফা আর ওর শাশুড়ি বারান্দায় বসে আছে। এমন সময় সাফা ওর শাশুড়িকে জিজ্ঞেস করে, আচ্ছা আম্মা, আপনারা সবাই কালকে সাগর ভাইয়ের সাথে এমন আচরণ করলেন কেন? আসলে তুই তো জানিস না তোর শ্বশুর আর তোর বর কোন লেভেলের মানুষ। আমি যদি সাগরের ভালো ব্যবহার করতাম তাহলে সাগরের বাড়িতে থেকে যাইতো না, আর সম্পত্তির ভাগ দিতে হবে ভেবে কিছু একটা করে বসতো।
তাই আমি বুকে পাথর বেঁধে খারাপ ব্যবহার করেছি। সাগর আমার পেটের সন্তান না হলেও সন্তান তো, আর কখনো পর হয় না। কি বলেন? তার মানে সাগর ভাইয়া আপনার ছেলে না, বরং অন্য কারোর ছেলে? একদিন ঝড়ের রাতে তোর শ্বশুর সাগরকে নিয়ে এসে বলল ওর বাবা মানিক কি একটা কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। তো আমিও তখন থেকে ওকে ছেলের মতোই মানুষ করতে থাকি। এমনটা হবে সেটা কখনো ভাবিনি। মা, এরা এমন কেন? কেউ কি এই অর্থ সম্পত্তি নিয়ে কবরে যেতে পারবে? সেই তো 3.5 হাত মাটির নিচে সাদা কাপড় আর বাঁশসহ কাঁচা বাঁশের তালাই দিয়ে মুড়িয়ে রাখবে। তবুও কেন এমন করে বুঝি না। মারে, এমন করে যদি সবাই বুঝতো তাহলে তো এই পৃথিবীতে পুরো সুখের স্বর্গ হয়ে যেত। যাই হোক, এসব কথা কখনো ওদের সামনে বলিস না, তাহলে মেরে গুম করে দিতে একটা বারের জন্য ভাববে না। মা, দেখবেন এদের এমন একটা দিন আসবে যেদিন আর এদের কেউ বাঁচাতে পারবে না। হরে, মা পাপের পাল্লা ভারী হয়ে গেলে পাপ বাপকেও ছাড়ে না। এইভাবে বউ শাশুড়ি মিলে কথা বলতে থাকে। আর এইদিকে সাকিব ও শফিক তো সাগরের জন্য চিন্তায় যেন পুরাই শেষ। তবুও কিছু করতে পারছে না, কেননা সাগরের বাড়ি কোথায় সেটা ওরা চেনে না। যদিও বা মোবাইলের লোকেশন ধরে যায় তো, কিন্তু সেটাও তো এখন নদীর বুকে পানির স্রোতে ভেসে চলেছে দ্বীপান্তরের পথে। রিমা, তুই কিন্তু আবার বেশি কথা বলিস না। তোর তো আবার স্বভাব কাউকে পেলেই গল্প ছুড়ে দেওয়া। আচ্ছা ঠিক আছে। আর শাহিন ভাইয়া তোর কাছে বলতে বলেছে সে আজকে আসতে পারবে না। তোর ফোনে ফোন দিয়ে নাকি তোকে পাইনি। কি ব্যাপার ভাই, আমার আর খবর রাখিস তুই বেশি? কি মামা, কাহিনী কিন্তু আমি বুঝি সামথিং সামথিং। যা, তুইও না। আচ্ছা চল তো ভিতরে যাই, আমি লজ্জায় লাল হয়ে যাচ্ছি। ওরে আমার লজ্জাবতী রে। তারপরে ওরা দুজন সাগরের কেবিনে এসে দেখে সাগর নেই, আরামে ঘুমাচ্ছে। তাই আর সাগরকে না ডেকে ওরা বাইরে এসে কথা বলতে থাকে রাবেয়া চৌধুরীর সাথে। এভাবেই চলে যায় 10 দিন। এর মাঝে সাগরিকার পুরো পরিবারের সবাই সাগরকে দেখে গেছে। যেহেতু সাগরিকার বাবা একজন মেম্বার, সেহেতু কোনো সমস্যা হয়নি। সাগরিকাও চায়নি পুলিশের মামলায় পা ফেলতে। এই যে মিস্টার, কালকে আপনি বাড়ি যেতে পারবেন। এখন তো আপনার খুশি হবার কথা। আমি খুশি হতে পারবো কিনা সেটা জানি না, তবে তুমি কি আমাকে ছাড়া খুশি হতে পারবে বলো? জানি না। সাগরিকা কথাটা বলেই জানালা দিকে মুখ করে দাঁড়িয়ে থাকে, যেন অনেক কিছু বলতে চেয়েও বলতে পারে না। আর এই দিক সাগর তো সেই প্রথম দিন থেকেই সাগরিকার প্রেমে লাড্ডু হয়ে আছে। তাই সাগর সাহস করে বলে, এই যে ম্যাডাম, কাউকে পছন্দ করলে সেটা না বলে নিজে নিজে কষ্ট পেয়ে কোনো ফায়দা নেই। আমি হলে তো সেই কখন বলে দিতাম। সাগরের কথা শুনে সাগরিকা দৌড়ে এসে সাগরের কলার ধরে বলে, ওই কুত্তা, এতই যখন সাহস, তাহলে মনে মনে আমার পাহাড় সমান ভালোবাসিস কথাটা বলতে পারিস না কেন? তুমিও তো আমাকে তোমার থেকেও বেশি ভালোবাসো, কই কখনো তো বলোনি। ওই কুত্তা, তুই জানিস না মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না। মেয়েদের অঙ্গভঙ্গিতে তার কি চাই সেটা বুঝে নিতে হয়। কিন্তু মহারানী, আমি যে সেই ক্লাসে পড়ি নাই, তাই তো তোমার ওই চোখের ভাষা বুঝতে পারিনি। এখন তুমি যদি তোমার ওই প্রেমের পাঠশালাতে আমাকে ভর্তি করাও, তাহলে শিখতে চাই সেই ভাষা। সাগরিকা সাগরের কথা শুনে সাগরকে জড়িয়ে ধরে একটা কিস করে লজ্জায় লাল হয়ে বলে, ভালোবাসি, খুব বেশি ভালোবাসি, যেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। কখনো ছেড়ে যাবে না তো আমায়? আমি তোমাকে ছেড়ে আবার কোথায় যাবো বলো? এমনিতেই তো আমি দুনিয়া ছেড়ে চলেই গেছিলাম। তুমি তো আমাকে স্বর্গের দুয়ার থেকে ছিনিয়ে নিয়ে এসেছো। আমি যে শুধুই তোমার। হয়েছে, আর বলতে হবে না। সব ছেলেরা প্রেমে পড়লে এমনটাই বলে। আর ফুলের মধু খাওয়া শেষ হলেই এই মিষ্টি মিষ্টি কথার কোনো দাম থাকে না। দেখো, শুধু ছেলের দোষ দিয়ে কিন্তু কোনো লাভ নেই, কেননা ছেলেদের মিষ্টি মিষ্টি কথার জালে মেয়েরাই ফাঁসে। এটা কিন্তু না, তোমরা মেয়েরাও ছেলেদের বেশি হাতের ইশারায় নাচাও। আর একটা কথা ভেবে দেখো তো, একটা ভ্রমর চাইলেই কি কোনো ফুলের মধু চুষতে পারে, যদি সেই ফুল মধু খাবার সুযোগ না দেয়? তোমার কথা ঠিক আছে, কেননা দুটি হাত এক না হলে তো আর তালি বাজে না। যাই হোক, তুমি এমনটা করবে না তো আবার আমার এই নরম মনটার সাথে? দেখো, আমার কোনো পরিবার নাই, আমি এই পৃথিবীর বুকে একাই। এখন তুমি তোমার পরিবারের সাথে কথা বলে যদি আমাকে বিয়ে করতে চাও, তো আমি তোমাকে যে কোনো সময় বিয়ে করতে রাজি।
বাবা, হবু ডাক্তার বউ পাবে বলে বিয়ে করার আর তর্স হয়েছে না দেখছি। আচ্ছা ঠিক আছে, তুমি ঠিক মতো সুস্থ হও, তারপর দেখা যাবে। তবে হ্যাঁ, তোমাকে দেবার মতো কিছুই আমার কাছে নেই, শুধু এই শূন্য বুকটা ছাড়া। আর রাখবার মতো বাড়িটাও নেই। আমার কিছুই চাই না, আমার শুধু তোমার এই বুকে মাথা রেখে ঘুমানোর সৌভাগ্যটুকু নাসিব হলেই হবে। আরাম আয়েস তো বাবার বাড়িতেই করেছি, স্বামীর বাড়িতে গিয়ে না একটু কষ্ট করলাম, তাতে কি? তোমার কথা আমি যতই শুনছি ততই যেন আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। তুমি এত সুন্দর কেন গো? আমি তো জানি না, তবে আল্লাহ আমাকে নিজে পছন্দ করে বানিয়েছে। আর আল্লাহর পছন্দ কখনো খারাপ হতে পারে কি বলো? হুম, কখনো না। কেননা আল্লাহর পছন্দ সবার উপরে, তার সমকক্ষ কেউ নেই। এভাবেই ওরা আরো অনেক কথা বলে। দেখতে দেখতে দিনটা চলে যায়। পরের দিন সকালে সাগরিকা, সাগরের তো কোথাও যাবার জায়গা নেই, আর আমিও তো বাড়িতে একাই থাকি। তাই তুই যদি বলিস তো আমি ওকে আমার বাড়িতে নিয়ে যাই। ও না হয় আমার ছেলে হয়ে থাকবে। তাহলে তো ভালোই হয়, সাগরও মায়ের ভালোবাসা পেতে পারবে। সাগর, তুমি তাহলে আন্টির সাথে যাও। না, এটা কেমন হয় না? আমি তার সাথে কিভাবে থাকবো বলো? তা থাকবি কেন? আর যদি আমার ছেলে হতিস তাহলে তো আর এমন কথা বলতে পারতি না। আমারও একটা ছেলে ছিল, বেঁচে থাকলে হয়তো তোর মতো হতো। এমনটা কিন্তু না। আচ্ছা যাও, আমি আজকে থেকে তোমাকে মা বলেই ডাকবো। তা মা, তোমার সেই ছেলে কিভাবে মারা গেছে? সে এক লম্বা ইতিহাস, সেটা না হয় তোদের অন্য একদিন শোনাবো। এখন তাহলে চল। আর সাগরিকা, তুই কিন্তু আজকে আমার বাড়িতে খেয়ে তারপরে বাসায় যাবি। আচ্ছা আন্টি, ঠিক আছে, তুমি যেটা বলছো সেটাই হবে। শাশুড়ি মেয়ের অর্ডার কি আর অমান্য করতে পারি নাকি? এই রে, কি বললাম? সাগরিকা কথাটা বলি জিহ্বায় কামড় দিয়ে সাগরের পেছনে লুকিয়ে যায়। আর এদিকে রাবেয়া চৌধুরী হাসতে হাসতে বলে, ওরে বাপরে, তলে তলে তোমরা এত ধূর, আর আমি কিছুই জানি না। আমি খুব খুশি যে তোরা দুজন দুজনকে ভালোবাসিস। মানতেই হবে, তোমাদের দুজনকেই সেই মানাচ্ছে, যেন মেড ফর ইচ আদার। সাগরিকা ডাক্তার রাবেয়ার কথা শুনে সাগরের পিছন থেকে এসে জড়িয়ে ধরে আর নানান রকম কথা বলে সেখান থেকে সব ফর্মালিটিস পূরণ করে গাড়িতে এসে বসে। কিছু সময় পরে রাবেয়া চৌধুরীও এসে গাড়ি চালাতে শুরু করে। আচ্ছা সাগর, তুমি কি করতে সেটা তো বললে না, আর তোমার বাড়ি বা কোথায় সে কথাও তো জানালে না। দেখো, আমি কিন্তু তোমাকে আগেই বলেছি আমার কেউ নেই, তাই আর তুমি বাড়ির কোথাও বা কি করতাম জানতে চাইবে না। তবে একটা কথা মনে রেখো, চুরি বা পাপ কাজে নিজেকে কখনো জড়াইনি। আরে বাবা, আমি কি সেটা বলেছি নাকি? আচ্ছা বাবা, সরি, আমি আর কিছুই বলবো না, ঠিক আছে? এই তোরা একটু থাম তো। সেই কখন থেকে শুধু ঝগড়া করেই যাচ্ছিস, আর এখন নেমে পড়। এটাই আমার ছোট বাড়ি। ওরা বাড়িটার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে থাকে, কেননা বাড়িটা ছোট হলেও খুব সুন্দর করে সাজানো, দেখতে যেন সেই সুন্দর লাগছে। ওরা দুজনে চৌধুরী ম্যাডামের সাথে ভিতরে প্রবেশ করে। আরও অবাক হয়, কেননা বাইরের তুলনায় ভিতরটা আরও বেশি সুন্দর। আন্টি, মানতেই হবে, তোমার রুচিবোধ আছে। খুব সুন্দর করে বাড়িটা সাজিয়েছো। উফ, আমার তো মন চাচ্ছে এখানেই থেকে যাই। তো মানা করছে কে? থেকে যা। আমার বাড়িতে কি আর থাকার জায়গার অভাব পড়েছে নাকি? না আন্টি, এখন তো থাকতে পারবো না। আগে পার্মানেন্টলি আমাকে এই বাড়িতে এনে একটা বালিশে দুজনে থাকার ব্যবস্থা করো, তাহলেই আমি তোমার কাছে চলে আসবো। ওরে দুষ্টু, কিছুই যেন মুখে আটকায় না। আচ্ছা, আমি তোর বাপ ভাইয়ের সাথে কথা বলে দেখবো কি করতে পারি। কি করব বলো, নতুন নতুন প্রেমে পড়েছি, একটু তো বেশরম হতেই হবে, তাই না? আচ্ছা, তুমি বরং সেটাই করো, আমি নয় সেই আশা নিয়ে বসে থাকি। আচ্ছা তোরা বস, আমি তোদের জন্য কফি করে নিয়ে আসি। এমনিতেই সাগরের মনে হয় এখন একটু খারাপ লাগছে, অনেকটা পথ গাড়িতে এসেছে তো। না মা, আমার তেমন কোনো সমস্যা হচ্ছে না, তুমি বরং কফি নিয়ে আসো। ঠিক আছে, তোরা থাক, আমি এখনই নিয়ে আসছি। রাবেয়া চৌধুরী কথাটা বলেই সেখান থেকে চলে যায়। আর এইদিকে দুজন শুরু করে দেয় গল্প করা। এক পর্যায়ে কথা বলার ফাঁকে সাগরিকার থেকে জানতে পারে ওদের গ্রামের নাম। আর সাগর গ্রামের নাম শুনে তো অবাক, কেননা ওই গ্রামের সাবেক
আর রফিক থাকে। সাগরিকা, তোমাদের ওই গ্রামে আমার দুটো বন্ধু থাকে, সাকিব আর শফিক। ইস, কতদিন হলো আমি তোর সাথে কথা বলতে পারি না। তাহলে তো ভালোই হলো, আমি শ্বশুরবাড়িতে গেলেই ওদের সাথে দেখা করতে পারবো। আচ্ছা সাগরিকা, তোমাদের বাড়িতে আর কে কে আছে সেটা তো বললে না। ও, তোমাকে তো বলাই হয়নি। আমার পরিবারে যাকে যাকে দেখেছো হাসপাতালে, তাদের বাদেও আমার একটা চাচাতো ভাবি আছে। ভাইয়াটা একটা দুর্ঘটনায় মারা যাওয়ার পরে ভাবিটা একেবারে ভেঙে পড়েছে, কেননা তার আর যাবার মতো কেউ নেই। বাপের বাড়িতে তো যেতেই পারে না, আর শ্বশুর বাড়ির কেউ বেঁচে নেই। তাই আমার বাবাই ভাবিকে মেয়ের মতো দেখে রাখে। ভাবি ও বাবাকে বাবার মতোই ভালোবাসে। ইস, বলো কি! আল্লাহ কি তাকে ও আমার মতোই বানিয়েছে নাকি, যে আমার মতো তাকেও একা করছে কষ্টকে আপন করে নেবার জন্য? ওদের কথায় আরো সময় চলে যায়। এদিকে রাবেয়া চৌধুরী কফি এনে সেই কখন দিয়ে গেছে সেটার প্রতি তাদের কোনো খেয়াল নেই। অনেকটা সময় পরে রাবেয়া চৌধুরী ওদের কাছে এসে দেখে কফির মগ এখনো সেখানেই রাখা, যেখানে সে রেখে গেছে। এই ফাজিলরা, তোদের প্রেমের আলাপ শেষ হয় নাই? হ্যাঁ, আমি সে কখন তোদের জন্য কফি রেখে গেছি, এখনো খাস নাই? দেখ, বরফের থেকেও মনে হয় এখন বেশি ঠান্ডা হয়ে গেছে। আমি ভেবেছিলাম একটু দেরিতেই তোদের বিয়ে দিব, না সেটা আর করা সম্ভব হবে না। আজকে বিয়ের কথা বলতেই হবে। সাগরিকা খুব খুশি হয়ে রাবেয়া চৌধুরীকে জড়িয়ে ধরে বলে, সত্যি বলছো তো, নাকি মিথ্যা আশ্বাস দিচ্ছ? হ্যাঁ, না, আমি তো মিথ্যা বলছি। তোর তো মনে হয় আর সইছে না। আচ্ছা, খেতে চল, তোদের বাসায় যাব, না হলে তোরা কখন কি ঘটিয়ে মান সম্মানের ফালুদা করবি আল্লাহই জানে। তাই তো বুদ্ধি করে আমাদের মনে এমন দুশ্চিন্তা ভর করার আগেই একটা ব্যবস্থা করে ফেলো, তাহলে আর কোনো সমস্যা হবে না। হ্যাঁ, সেটাই করতে হবে। তারপর ওরা খাবার খেয়ে সবাই মিলে সাগরিকার বাড়ি থেকে রওনা দেয়। যেহেতু রাবেয়া চৌধুরীর বাড়ি থেকে সাগরিকাদের বাড়ি প্রায় 40 কিলোমিটার দূরে, এর মাঝেই সাগরিকার ভাইকে সবটা খুলে বলে। শাহিনও কথাটা শুনে খুব খুশি হয়, কেননা শাহিন ও সাগরকে সাগরিকার জন্য প্রথম দেখাতেই পছন্দ করেছে। ওরা কিছু সময় পরে ওই বাড়িতে চলে আসে। খাবারের পর্ব শেষে সব কথা পাকা করে ফেলে। আগামী শুক্রবার ওদের বিয়ে হবে, মানে আর 2 দিন পরে। যেহেতু বিকেল হয়ে গেছে তাই আর ওদের আসতে দেয় না। বিকেলে সাগর আর সাগরিকা গ্রামের মেঠো পথ ধরে হাঁটতে থাকে। এমন সময় ওদের সামনে পড়ে যায় সাকিব আর শফিক। ওরা দুজনে তো সাগরকে দেখে ভূত দেখার মতো চমকে যায়। দোস্ত, তুই তাহলে বেঁচে আছিস? জানিস আমরা তোকে কত জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও তোকে খুঁজে পাইনি। তোর বাড়িতে ঠিকানাতে কোথাও জানি না, তাই যেতে পারিনি। হ্যাঁ, তোর জন্য আমাদের খুব চিন্তা হচ্ছিল। যাক, অবশেষে তোকে আবারও দেখতে পেলাম। তা কোথায় ছিলি? আর মেম্বার চাচার মেয়ের সাথে তুই কিভাবে? সব কথা তো তোরাই বলছিস, আমাকে বলার সুযোগ দিলে না বলবো আমি, তাই না? আসলে আমাকে এই সাগরিকাই অনেক কষ্টে বাঁচিয়েছে, আর ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। আমি ওর মুখে জানতে পেরেছি তোদের বাড়ি নাকি এখানেই। যাক, কেমন আছিস তোরা? যাক, শেষমেশ কপালপুরা প্রবাসী ছেলেটি তাহলে মেম্বার বাড়ির মেয়ের জামাই হতে চলেছে। খুব খুশি হলাম বন্ধু। সাকিবের মুখে সাগরিকা প্রবাস কথাটা শুনে অবাক হয়ে সাগরের মুখের দিকে তাকায়, যেটা বুঝতে পেরে সাগর বলে, জান, আমি জানি তুমি কি নিয়ে চিন্তা করতেছো, তবে এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। আমি তোমাকে ভালোবাসি, আর বেশিই যাব। তবে আমার মনের জমে থাকা কষ্টের কথা কখনো জানতে চেয়েও না, আমি বলতে পারবো না। না ভাবি, আজকে না, অন্য একদিন ঠিকই যাব। বন্ধু, তোর জন্য একটা গুরুত্বপূর্ণ জিনিস আমার কাছে আছে, যেটা একটু একা হলে তোকে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আমরা আসি, কেমন? তোরা সাবধানে থাকিস কিন্তু। আর আমি এখানে থাকবো না, কালকে সকালেই চলে যাব এই জায়গায়। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে তোর সাথে মাঝে গিয়ে দেখা করে আসবো। আর দোস্ত, আমি আর শফিক মিলে একটা অটো রাইস মিল দিয়েছি, মোটামুটি ভালোই চলছে। তাহলে তো ভালোই হবে। তবে বন্ধু, আমি কিন্তু খালি মুখে দোয়া করছি না,
যেদিন পেট পুড়ে খাওয়াবি সেদিন আমি হাত ভরে দোয়া করব। ওরে পেটুক, আমি তো জানি। আচ্ছা, তোর বিয়েটা হোক, তারপরে তোদের দুজনকে দাওয়াত করে পেট ভরে খাওয়াবো। এভাবে আরো কিছু কথা বলে সেখান থেকে ওরা আরেকটু সামনে যায়। আর একটু ঘুরে ঘুরে সবাই বাসায় চলে আসে। রাতে খাবারের পরে সাগর সবার সাথে বসে কথা বলতেছে। আচ্ছা সাগর, তোমার শরীরের অবস্থা এমন কেন? আর তোমার এই অবস্থা কি করে হলো, বুঝতে পারছো কি? ভাইয়া, আমার শরীর আগের তুলনায় এখন অনেকটাই ভালো, তবে কারা বা কে আমাকে মেরেছে সেটা বলতে পারবো না। ও আচ্ছা, কোনো ব্যাপার না। এই সাগরিকা, সাগরকে নিয়ে তোর রুমে থাকার ব্যবস্থা করে দে। আর তুই আজকে ভাবির সাথে থাক। ওকে ভাইয়া, এই চলো আমার সাথে। দেখছো না গুরুজনেরা তোমাকে ঘুমাতে যেতে বলছে। চলো। তারপর ওরা কথা বলে দুজন রুমে চলে আসে। সাগর চেয়ারে বসে আছে আর সাগরিকা সবকিছু গুছিয়ে দিচ্ছে। এই যে মিস্টার, এভাবে চোখের ইশারায় আমাকে গিলে না খেয়ে ফটাফট একটা কিস করে ঘুমিয়ে পড়েন। চেয়ারম্যান বাড়ির হবু জামাই আমি, আর তুমি আমাকে বলছো কিনা শুধু শুকনো একটা চুমু খেতে? যাও, এত কম জিনিস আমি খাই না। ওরে আমার বাবু রে, কত শখ অনেক জিনিস খাবার। বাবু একটু সবুর করো, বিয়ের পর যত খুশি খেতে পারবে, বুঝলে? এখন আমি যাই, গুড নাইট। চলে যাওয়ার আগে ওই শুকনো কেসটাই না হয় দিয়ে যাও, নাকি সেটাও না দিয়ে চলে যাবে? আমার কি দোষ? আমি তো দিতেই চেয়েছিলাম। তুমি শুধু শুধু কথা বললে সেই জিনিসটার বাজেট কেটে গেল। তোমার কপালে নেই শোনো। সাগরিকা কথাটা বলেই মুচকি একটা হাসি দিয়ে রুম থেকে চলে যায়। আর এদিকে বেচারা সাগর রাগে দুঃখে কিছু না করতে পেরে ঘুমিয়ে পড়ে। সকালে ফজরের আজানের পরে সাগরিকার বাবার সাথে বাইরে হেঁটে এসে বাসায় আসে। সকালের খাবার খেয়ে রাবেয়া চৌধুরীর সাথে বাড়িতে চলে আসে। সাগর, শুক্রবারে তো বিয়ে, তা তোর যদি কাউকে বলার থাকে তো বলিস, আমার তো কোনো লোক নাই। মা, তুমি আমার এখন সবকিছু, আর থাকার মধ্যে আমার দুইটা বন্ধু আছে, ওদের বাড়িও সাগরিকাদের গ্রামেই। আমি ওদের আগেই বলেছি। তাহলে তো ভালোই। আর আমি সব কেনাকাটা অনলাইন থেকে করে ফেলেছি। তোর জন্য তোকে কোনো চিন্তা করতে হবে না। তুই তো ওর বন্ধুদের নিয়ে আরো কিছু যদি কেনা আনতে চাস তো কিনে নিয়ে আসতে পারিস। আমার রুমে টাকা আছে, তুই নিয়ে নিস লাগলে। মা, তুমি যেটা ভালো মনে করো সেটাই করবে, আমি তোমার কথার অমান্য করব না, এই কথাটা মনে রেখো। তোমাকে মায়ের আসনে বসিয়েছি। রাবেয়া চৌধুরী সাগরের কথা শুনে ওকে জড়িয়ে ধরে কপালে একটা চুমু খায় আর বলে, আমি মনে হয় আগের জন্মে কোনো ভালো কাজ করেছিলাম, তাই তো তোকে গর্ভে ধারণ না করলেও আমার কাছে ছেলে হিসেবে পাঠিয়ে দিয়েছে আল্লাহ। আমিও তোমাকে পেয়ে অনেক খুশি মা, তোমাকে পেয়ে আমি মায়ের অভাবটাই ভুলে গেছি। এভাবে মা ছেলের মাঝে অনেক কথা হয়। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে। তেমন কেউ তো নেই, তাই সাগর ওর বন্ধুদের নিয়ে বিয়ের সকল কাজ শেষ করে সাগরিকা নিয়ে আসে। সাগরিকা বাসর ঘরে বধূ সেজে বসে আছে আর সাগর বন্ধুদের সাথে বইরে বসে আড্ডা দিচ্ছে। দোস্ত, তোকে একটা কথা বলবো বলবো করেও বলা হয়নি, তাই ভাবছি কথাটা এখনই বলে দিই। কি বলিস তুই? সাগর সাকিবের কথা শুনে কিছু বলতে যাবে তার আগে বাড়ির ছাদে ওর মা চলে আসে। আর সাকিবের বলা সেই কথাটা সাগরের শোনা হয় না। এই, তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই? হ্যাঁ, বৌমা আমার একা একা সেই কখন থেকে রুমে বসে আছে, আর তুই এখানে বসে বসে বন্ধুদের সাথে মশা মারছিস। যা তাড়াতাড়ি আমার বৌমার কাছে যা। মা, তুমি যাও, আমি এখনই আসতেছি। হ্যাঁ, তাড়াতাড়ি আয়, আমাকে যেন আর ডাকতে আসতে না হয়। যদি আসতে হয় তাহলে কিন্তু তোর খবর আছে, বুঝলি? ঠিক আছে মা, সেটাই হবে। আর দোস্ত, আমি তাহলে যাই। আর তাহলে কথা বল তোরা। বৌমা আমার একা বসে আছে, বোর হচ্ছে হয়তো। বন্ধু, যাই করিস না কেন, বাসর ঘরে গিয়ে বিড়াল মারতে ভুলিস না কিন্তু। যাহা আজ্ঞা গুরু। সাগর কথাটা বলে ওদের তাড়া করে, কিন্তু ওদের আর পায়কে, ওরা তো বগার পার হয়ে গেছে। এদিকে সাগর ধীরে ধীরে দরজা ঠেলে রুমে প্রবেশ করে ইয়া বড় একটা লাঠি রেখে সাগরকে সালাম করে সাগরিকা। সাগরের তো ভয় গলা শুকিয়ে আসছে লাঠি দেখে। ওই বউ, তোমার হাতে এমন লাঠি কেন সেটা আগে বলো, আমার কিন্তু সেই ভয় করতেছে। তোমাকে মেরে মেরে আজকে সোজা বানাবো। তুমি আমাকে একা রেখে বাইরে আড্ডা দাও, তাই না? কি করব বলো?
আমার ফাজিল ফ্রেন্ডরাই তো আমাকে আটকে রাখছিল। ওদের একটাই কথা, আজকে নাকি আমাকে বিড়াল মারতে হবে। বিড়াল মারবে ভালো কথা, এখন আগে চলো নামাজ পড়ে আসি। চলো। তারপর ওরা দুজন নামাজ পড়ে এসে সাগরিকারে নানান কিছু বলতে থাকে। সাগর ধীরে ধীরে সাগরিকাকে ভালোবাসার স্পর্শে পাগল করে দিচ্ছে। সাগরিকা যেন খুব ভালো লাগছে উষ্ণ স্পর্শগুলো। একসময় ওরা হারিয়ে যায় অজানা এক অনুভূতি পাবার আশায়। সকালে ঘুম থেকে ওঠে। ওই ওঠো, অনেক বেলা হয়ে গেছে, আর কত ঘুমাবে? হ্যাঁ, সেই কখন থেকে শুধু ঘুম আর ঘুম। বিয়ের আগে ঘুমাইছো বলে ভেবো না এখনো পড়ে পড়ে ঘুমাবে। সাগরিকা তো সাগরকে ডেকেই যাচ্ছে, কিন্তু বেচারা সাগরের কানে তো কোনো শব্দই পৌঁছায় না। তাই সাগরিকা আবারও ডাকে। কি হলো, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? হ্যাঁ, ওই কি হলো, এবার না উঠলে আমি কিন্তু সত্যি সত্যি পানি নিয়ে আসবো। আম্মু এ পর্যন্ত কম করে হলেও 3বার ডেকে গেছে। সাগরের ওর কথা এমা সাগরের কান পর্যন্ত পৌঁছানোর কারণে সাগর একটু নড়ে চড়ে উম করে শব্দ করে বলে, এভাবে ডাকছো কেন? আর একটু ঘুমায় না? আমি তো মনে হয় একটু আগেই ঘুমাইছি। দেখো, আমাকে কিন্তু একদম রাগাবে না। আমি বলছি এখন উঠতেই তো উঠবে, না হলে আমি কি করব সেটা তুমি ভাবতেও পারবে না কিন্তু। আল্লাহ গো, আমি মনে হয় বিয়ের আগেই সুখে ছিলাম। কেন যে বিয়ে করে নিজের হাতে সুখের খেতে ভূতটাই কেলায় নামটা নিজের সাথে গেঁথে নিলাম। সাগরের এমন কথা শুনে সাগরিকা রাগে ফুসফুস করতে করতে কোমরে হাত দিয়ে রাগে চোখে তাকিয়ে আছে সাগরের দিকে। সকালে বৃষ্টি বউর এমন ভয়ঙ্কর রাগী রূপ দেখে সাগরের অবস্থা তো বেগ দিক, কিছু বলার সাহস যেন হচ্ছেই না সাগরের। এইদিকে সাগরিকা আর চুপ করে না থেকে রাগে কচকচ করতে করতে বলে, কি বললে তুমি? আমাকে বিয়ে করে তোমার জীবনটা তেজপাতা হয়ে গেছে? তুমি কি মনে করেছো হ্যাঁ তুমি এভাবে পড়ে পড়ে ঘুমাবে আর আমি কিছুই বলবো না? সেটা ভাবলে ভুল, কেননা আজকে থেকে বিছানার সাথে তোমার সম্পর্ক শেষ। যাও এখন উঠে গিয়ে গোসল করে আসো। সারা রাত তো একটু ঘুমাতে দাওনি, রাতে আমাকে কষ্ট দিছো। এবার বাবু ঠান্ডা পানি দিয়ে গোসল করে দেখো, কত ধানে কত চাল। সাগরিকা কথাটা বলেই হাসতে রুম থেকে বাইরে চলে যায়। আর এইদিকে সাগরের বিছানায় বসে গালে হাত দিয়ে বলতে থাকে, প্রথম দিনই বউ আমার ঠান্ডা পানি ধরিয়ে দিল। আল্লাহ জানে সামনে আরো কি দিন দেখতে হয়। যাই একটু পানির সাথে যুদ্ধ করে আসি। সাগর ওয়াশরুমে গিয়ে একবার পানিতে হাত দিয়ে নাড়াচাড়া করছে তো আবার বাইরে বের হয়ে যাচ্ছে, যেন পানিওকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে। অবশেষে সাগর অনেক সময় এমন কাহিনী করে গোসল করে বেরিয়ে আসে, পোশাক পরে রেডি হয়ে নিচে আসে। সাগর নিচে নেমে দেখে ওর মা আর বউ সোফায় বসে কফি খাচ্ছে আর গল্প করতেছে। দুইজনই ডাক্তার বলে কথা, এমন একটু কথা তো বলবেই, তাই না? কি ব্যাপার বাপজান, তোমার কি আজকে ক্ষুধা লাগে নাই নাকি? হ্যাঁ, তুই ঘড়িতে দেখছিস কয়টা বাজে? আম্মু তুমি কাকে কি বলছো? হ্যাঁ, উনি তো আজকে ঘড়ি সঙ্গে নিয়ে ঘুমায়নি, তাহলে কয়টা বাজে সেটা কিভাবে বলবে? সাগরিকার কথা শুনে সাগরের যেন রাগ হতে থাকে। সাগর দাঁড়িয়ে সাগরিকার দিকে রাগি লুকে তাকিয়ে মনে মনে বলে, মা এমনিতেই রেগে ফায়ার হয়ে আছে, শাকচুন্নি আরো মাকে উস্কিয়ে উস্কিয়ে দিচ্ছে। মনটা চায় শালার বউকে তুলে একটা আছাড় মারি। না, আমি এটা কি ভাবছি? আমি বউকে আছাড় মারতে গেলে উল্টো ও যদি আমাকে ইঞ্জেকশন দিয়ে বসে, তাহলে আমি তো শেষ। কি রে সাগর, আমার এত সময় ধরে তোর সাথে যে বকবক করি যাচ্ছি সেটা কি তোর কানে যাচ্ছে না, নাকি তুই শুনেও না শোনার ভান করছিস বলতো? না মা, ঠিক সেইটা না। আসলে আজকে আমার কি যেন হয়েছে যেটা আমি নিজেও ধরতে পারছি না। ওই তুমি কি বলো, তোমার আবার কি হলো? আমি না তোমাকে ভালো মানুষ রুমে রেখে আসলাম, এই মাঝে অসুস্থ হয়ে পড়লে। আল্লাহ গো, এ কি হলো আমার গো? না, ওই শাকচুন্নি আবার কি মরা কান্না জুড়ে দিল। ওই তুমি এভাবে কাঁদছো কেন? হ্যাঁ, আমার কিছুই হয়নি। আসলে হয়েছে কি না, না থাক, পেটে খুব খিদে লাগছে, তো খেয়ে পেটটাকে আগে শান্তি করে মাথায় বুদ্ধি বাড়ে তারপরে বলবনি। না বাপজান, সেটা তো হবে না। তোর কি হয়েছে সেটা বল। ঘরে দুজন ডক্টর থাকতে তুই অসুস্থ হয়ে পড়ে থাকবি, সেটা তো হতে দেওয়া যাবে না কোনোভাবেই না বাপজান। মা, তুমিও কি সাগরিকার সাথে তাল মিলিয়ে পাগলামো করতে শুরু করলে নাকি? হ্যাঁ, এই যে দেখো আমি সুস্থ একজন মানুষ, তো আমাদের সামনেই দাঁড়িয়ে কথা বলছি, কিছুই হয়নি আমার। এভাবে সাগর আরও কথা বলে। ওদের বোঝানোর পরে একটু হলেও বুঝতে চেষ্টা করে।
তারপরে সবাই মিলে খাবার খেয়ে সোফায় বসে আছে অনেকটা সময় কথা বলার পরে। বৌমা, তুমি সাগরকে নিয়ে বাড়িতে থাকো, আমাকে একটা হাসপাতালে যেতেই হবে। কি একটা আর্জেন্ট কাজ পড়ে আছে নাকি? যাবেন ঠিক আছে, তবে বেশি সময় কিন্তু থাকতে পারবেন না। আমি কম করে হলেও 1 সপ্তাহ ঘরে বসে আপনার সাথে শুধু গল্প করেই কাটাবো। প্লিজ, আমার মনের এই ছোট্ট আশাটাকে গলা টিপে হত্যা করিয়েন না বর আগেই। আরে বোকামে, আমি তোর মনের আশা কি কখনো ভেঙে দিতে পারি বল? আমি এই তো যাব আর আসবো। তোর সাথে আমার যে আরো অনেক কথা বলা বাকি। যাব বাবা, এরা বউ শাশুড়ি তো দেখছি দুজনকে নিয়েই পড়ে আছে। আমি একজন মানুষ যে তাদের মাঝে উপস্থিত আছে সেটার কোনো খেয়াল নেই। যাই, আমি একটু রুমে গিয়ে রেস্ট নেই। এরা বউ আর শাশুড়ি মিলে ততক্ষণে কথা বলার চেষ্টা করুক। সাগরিকা আর রাবেয়া চৌধুরী কথা বলতেই ব্যস্ত। এর মাঝে সাগর কখন চলে গেছে সেটা দুজনে কেউ বলতে পারবে না। সাগরিকা হঠাৎ মনে পড়ে স্বাগত তাদের সাথেই ছিল, তাই সাগরিকা ও শাশুড়িকে বলে, আম্মু, আপনার ছেলে তো এখানেই ছিল, তাহলে এখন আবার কোথায় গেল বলেন তো? আমরা সেই কথা শুরু করেছিলাম, যেটা সহ্য করতে না পেরে হয়তো রুমে চলে গেছে। তুমি তাড়াতাড়ি গিয়ে দেখো, ততক্ষণে আমি হাসপাতালে পেলাম বলতে চলে বাই বৌমা, সাবধানে থেকো। আপনিও সাবধানে যান কিন্তু, আর জলদি ফিরে আসেন। আচ্ছা ঠিক আছে। এই রাবেয়া চৌধুরীর উপরে কথাটা বলি বাড়ি থেকে বেরিয়ে সোজা হাসপাতালে চলে যায় গাড়ি নিয়ে। এদিকে সাগরিকা পা টিপে টিপে রুমের দরজা ফাঁক করে দেখে সাগর জানালা ধরে বাইরে তাকিয়ে আছে। সাগরিকা পেছন থেকে গিয়ে জড়িয়ে ধরে বলে, আমার বাবুটা কি করলে গো? থাক, তোমার বাবুর খোঁজ এখন আর নিতে হবে না। ওই, তোমরা এত কথা কিভাবে বলো? হ্যাঁ বাবারে বাবা, আমার একদম মাথা ধরে গেছে সেখানে থেকে। আরে দূর, এটা কোনো কথা হলো? আমরা কি কথা বলার শক্তি খরিদ করে আনছি যে কম করে বলবো? বাংলা লিঙ্ক কোম্পানির অফারের মতো সবসময় বেশি বলতে হবে, বুঝলে চান্দু? না, তোমার সাথে কথাই পারা যাবে না। আচ্ছা, মা কি হাসপাতালে চলে গেছে নাকি? তুমি নিচে কথা বলার জন্য দাঁড় করে রেখে আইছো? না গো, আম্মু অনেক আগে চলে গেছে। আচ্ছা, একটা কথা বলো তো। কি কথা জানতে চাও সেটা না বলে আমি কিভাবে বুঝবো আসলে তুমি জানতে চাওটা কি? তুমি সাকিব ভাইয়া আর শফিক ভাইয়াদের সাথে কিভাবে বন্ধুত্ব করলে? আমার জানা মতে তারা তো দুজনেই অনেক বছর পরে বিদেশ থেকে এসেছে, যেখানে তোমার সাথে তাদের কথা বলার ধরন দেখে মনে হলো তোমরা একে অন্যকে অনেক দিন ধরে চেনো। দেখো সাগরিকা, আমি তোমাকে আগেই বলেছি তুমি এইসব বিষয়ে আমার থেকে কিছুই জানতে চাইবে না, কারণ আমি তোমাকে এখন কিছুই বলতে পারবো না। তবে সময় হলে ঠিকই জানতে পারবে। একটু সবুর করো, কেননা সকলে বলে সবুরে মেওয়া ফলে। আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করলেই তুমি আমাকে ব্ল্যাকমেল করে সেই কথাটা শোনার থেকে বিরত রাখো। আমার কি অধিকার নেই তোমার সকল কষ্টের কথা শুনে সমান সমান দুঃখের ভাগী হবার? আরে মেরে জান, আমি কি তোমাকে সেই কথা বলেছি নাকি? আমি তো বলছি আমার সম্পর্কে তুমি সবটাই জানতে পারবে, তবে এখন না, কারণ আমি চাই না তুমি আমার জীবনের গল্প শুনে কষ্টের বুক ভাসাও। আচ্ছা ঠিক আছে, আমি নয় সেই অপেক্ষাতেই দিন গুনতে থাকি। তবে আমি তো তোমার এই কষ্টের গল্প ভাব সম্প্রদায় শুনেই ছাড়বো। তুমি যে সেটা না শুনে ছেড়ে দেওয়ার পাত্রী নও সেটা আমি খুব ভালো করেই জানি। এখন গোমরা মুখটা হাসিতে ভরিয়ে তোলো তো দেখি, তোমাকে হাসিতেই বেশি কিউট লাগে। সাগর সাগরিকার থুতনি ধরে ওর দিকে নিয়ে বলে উপরে কথাটা, আর এইদিকে সাগরিকা ও সাগরের দিকে তাকিয়ে হাসি দিয়ে বলে, ওকে আমার বাবুলে। আচ্ছা, তুমি এমন কেন? আমি যখনই মন খারাপ করি তখনই তুমি কিছু না কিছু বলে আমার মন খারাপটাকে ভালো করে দাও। বউয়ের মন খারাপই ভালো করতে না পারলে আমি আবার কিসের স্বামী বলো? তোমাকে সর্বদা হাসি খুশিতে ভরিয়ে রাখার জন্যই তো তোমার সঙ্গী হয়েছি। সাগরের কথা শুনে সাগরিকা খুব খুশি হয়ে সাগরকে জড়িয়ে ধরে। সাগরও কম কিসের, তাই না? সাগরও জড়িয়ে ধরে। এভাবে ওদের মাঝে সুখের সম্পর্ক চলতে থাকে। দেখতে দেখতে পার হয়ে যায় আরো কিছুদিন। সকালে নাস্তা করার সময় বৌমা, তোমার তো পড়াশোনা শেষ আর রেজাল্টও বেশ ভালো হয়েছে। ভালো রেজাল্ট করছো, তা এখন কি আমার সাথে যোগ দিতে চাও নাকি অন্য কোথাও? না মা, অন্য জায়গায় না। আমি তো আপনার সাথে থেকেই একজন নামকরা ডক্টর হতে চাই, কেননা আপনার সাথে থাকলে আমি যেটা শিখতে পারবো সেটা অন্য কারো কাছে শিখতে পারবো না। ঠিক আছে, তুমি তাহলে আমার সাথে কালকে থেকে জয়েন হও। আমি আজকে সবকিছু ঠিক করে রাখো মনি। ঠিক আছে আম্মু।
ওদের মাঝে এভাবে আরও কথা হয়। পরের দিন সাগরিকা ও শাশুড়ির সাথে হাসপাতালে জয়েন করে। ভালোভাবেই চলতে থাকে ওদের বিবাহিত সংসার। একদিন রাতে ঠিক করে যে আগামীকাল ওরা সবাই সাগরিকাদের বাসায় যাবে। তো কি আর করা, যেটা বলেছে সেটা তো করতেই হবে, তাই না? ওই চল না, আমরা কালকে আমাদের বাড়িতে গিয়ে ঘুরে আসি। ভাইয়া কতদিন হলে যেতে বলেছে, তিনি সময় পাচ্ছে না বলেই যাওয়া হচ্ছে না। আজকে যেহেতু আমাদের সবার একটু হাতে সময় আছে, তাই যদি আমার বাড়ি থেকে ঘুরে আসতে। আসলে সাগরও এখন ঘরে বসে না থেকে ওর মায়ের একটা স্বর্ণের দোকান আছে, সেটা দেখাশোনা করে। সেও আর মা বউয়ের মতো সময় পায় না। এখন বুঝলেন তো, সাগর এখন টোটো কোম্পানির ম্যানেজার নয়, বরং স্বর্ণের দোকানের ম্যানেজার। আচ্ছা ঠিক আছে, তবে তুমি গিয়ে মাকে রাজি করাও, তাহলে আমিও যেতে রাজি। তবে মা না গেলে আমিও যাব না। আরে, আমি আম্মুকে তো সেই কালকে রাজি করাইছি, এখন শুধু তুমি রাজি হলেই হবে। আর তুমি গিয়ে দেখো, আম্মু তার বিয়ে বাড়িতে যাওয়ার জন্য আমার আগেই রেডি হয়ে নিচে সোফায় বসে আছে। কি বলো, মা আমাদের আগেই তাহলে রেডি হয়েছে? তাহলে এখন তো আমাদের আর দেরি করা উচিত হবে না। যাও, গিয়ে তাড়াতাড়ি শাড়ি পরে রেডি হও। কি বলো, আমি বাড়িতে যাওয়ার জন্য শাড়ি পরবো? কিন্তু আমি তো শাড়ি পরতেই পারি না। গায়ে হলুদের দিন আর বিয়ের দিন তো ভাইয়া পার্লার থেকে লোক নিয়ে এসে আমাকে সাজিয়ে দিয়েছিল। এখন আমি তাহলে কিভাবে শাড়ি পরবো? তোমার কথাও তো অমান্য করতে পারবো না। अरे मेरे जान, तुम टेंशन क्यों करती हो? मैं हूं ना तुम्हारे लिए। আমি তোমাকে শাড়ি পরে দিচ্ছি। সাগরের কথা শুনে সাগরিকা তো অবাক হয়ে তাকিয়ে আছে। সাগরিকা যেন বিশ্বাস করতেই পারছে না সাগরের কথা, তবু একটু বিশ্বাস করে সাগরকে বলে, কি, তুমি শাড়ি পরিয়েও দিতে পারো? কই, আমি তো আগে কখনো দেখিনি, বা আমাকে বলোও নি। তাহলে আমি তো আরো আগে শাড়ি পরতে চাইতাম তোমার হাতে। আরে বোকামি, তুমি তো জানো না আমি অনেক ভালো করে শাড়ি পরাতে পারি। তুমি ফ্রেশ হয়ে এসো, আমি তোমাকে সুন্দর করে শাড়ি পরে দিচ্ছি। সাগরের কথা শুনে সাগরিকা ওয়াশরুমে চলে যায়। আর এদিকে সাগরও নিজেকে একটু পরিপাটি করে নেয়, কেননা সাগর ফ্রেশ হয়ে বের হলেই সাগরিকা উপরে কথাটা বলেছিল। কিছু সময় পরে সাগরিকা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হলে সাগর একটা হালকা কারুকাজ করা গোলাপি রঙের মাঝে নেভি ব্লু রঙের শাড়ি নিয়ে পরিয়ে দেয়। শাড়ি পরানোর সব কাজ শেষ। বিপত্তি ঘটে যখন সাগরিকার কোমরে শাড়ির কুচি গুছতে যাবে, ঠিক তখন সাগর নিচের দিকে চেয়ে কুচি গুছে দিতেই সাগরিকা সাগরের হাতের কোমলে স্পর্শ পেয়ে কেঁপে ওঠে। সাগরিকার কাছে যেন কারেন্টের মতো শর্ট করা শিহরণ। সাগরিকা শিহরিত হয়ে শাড়ি পরানো শেষ, তবুও চোখ বন্ধ করে আছে। যেটা দেখে সাগর মজা করে সাগরিকার কোমরে হালকা একটা কামড় দিয়ে বলে, আমার বউয়ের ওপর কোনো দুষ্ট পুরুষের খারাপ নজর যেন না লাগে। সাগরের কথা শুনে সাগরিকা এবার ধ্যান থেকে বেরিয়ে আসে আর লজ্জা পেয়ে তাড়াতাড়ি আয়নার সামনে বসে সাজতে শুরু করে। সাগরিকা একটু লজ্জা বেশি পেয়েছে, বুঝতে পেরে সাগর সাগরিকাকে বলে নিচে চলে আসে। কি ব্যাপার মা, তুমি বিয়ে বাড়িতে যাওয়ার জন্য দেখি আগে ভাগেই সেজে গুজে বসে আছো। আরে, এতদিন পর বিয়ে বাড়িতে যাচ্ছি, একটু না সাজলে কি আর হয় না? শরীরে হয়তো বয়সের ছাপ পড়েছে, তবে এই মনে তো আর রঙের অভাব নাই, তাই না? মা সত্যি তোমাকে আজকে অসম্ভব সুন্দর লাগছে। জানি না আমার শাশুড়ির কপাল না আবার পুড়ে বসে। দেখ ফাজিল ছেলে, একদম দুষ্টামি করবি না কিন্তু। তা বৌমা তো দূর হলো, সেই খবর কি তুই রেখেছিস, নাকি নিজের নাচতে এ নাচতেই চলে এসেছিস? আরে কি বলো তুমি, বউ আমার আর আমি খবর রাখবো না? আমি নিজে পছন্দ করা শাড়ি ওকে পরিয়ে দিয়ে আইছি, মনে হয় এখনই চলে আসবে। সাগর কথা বলে শেষ করতে না করতে সিঁড়ির দিকে তাকিয়ে দেখে আসমান থেকে নেমে আসা কোনো এক পরী, হাতে কাছে চুড়ি, কানে স্বর্ণের দোল, পায়েতে রূপার নূপুর, মাথায় স্টাইল করা আর লম্বা চুল, ঠোঁটে হালকা লিপস্টিক। উফ, দেখে যা লাগছে না, কি আর বলবো, এক কথায় পুরাই আমার মনের ক্রাশ। সাগরিকাকে পুরাই পরীর মতো লাগছে। আর যে পরী ওদের দিকে হেঁটে আসছে, সাগর পরীর দিকে তাকিয়ে অবাক হয়ে ওর মাকে বলে, মা দেখো, আমাদের দিকে পড়ি আসতেছে। সাগরের কথা শুনে রাবেয়া চৌধুরী সিঁড়ির দিকে তাকিয়ে সাগরকে বলে, এই বান্দর, তুই দিনের বেলা পড়ি কোথায় পাইলি? হ্যাঁ, ওইটা যে তোর বউ, সেটা চোখে দেখিস না নাকি? কি বলো, আমার বউ শাড়ি পরাতে পেতনির রানীর থেকে পরিদের রানী কিভাবে হলো?
সাগরের মুখে সাগরিকা পেতনি শব্দটা শুনে তো রাগে জ্বলে যায়। মনে হচ্ছে এখনই পারলে সাগরকে চিবিয়ে খেয়ে ফেলবে, কিন্তু শাশুড়ি থাকায় আর দর্শকের মান সম্মানের ভয় সেই কাজটা করে না। তো রাগী মেয়ে একেবারে সারে দেবার পাত্রে না। ওই ওই তুমি কি বললে? আমি পেতনি তাই না? আম্মু তুমি একটু সরো তো, আমি একটু তোমার ছেলেকে দেখাবো পেতনি কি কি করতে পারে। না, তোকে এখন আর এসব দেখাতে হবে না। তোকে আসলে খুব সুন্দর লাগছে। ধন্যবাদ শাশুমা। আর তোমার ছেলে নিজে আমাকে শাড়ি পরাই দিছে, একটু তো সুন্দর হতেই হবে তাই না? হুম, সেটাই তো বটে। আচ্ছা, এখন দেখলে তে চল, যাওয়া যাক। এমনিতেই রোদে এর মাঝে যেতে ভালো লাগে না। মা তাড়াতাড়ি চলো তাহলে, ওনারা আবার আমাদের জন্য অপেক্ষা করে বসে থাকবেন। এমনিতেই বাড়ির একমাত্র মেয়ে অনেকদিন পরে বাড়িতে যাবে বলেছে। এভাবে কথা বলতে বলতে ওরা বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সাগর রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে রেস্টুরেন্ট থেকে মিষ্টি দই, ফলমূল সহ আরও অনেক কিছু কিনে নেয়। শ্বশুর বাড়ি যাচ্ছে বলে কথা, এমন তো একটু হতেই হবে, না হলে যে শ্বশুর বাড়ির বড় মাছের মাথাটা খাবার প্লেটে ছুটবে না। সাগর সব কিছু নিয়ে বাড়িতে রেখে আবারও গাড়ি চালাতে শুরু করে। দেখতে দেখতে কিছু সময় পরে ওরা সাগরিকাদের বাড়ির কাছে চলে আসে। বাড়ির সবাই ওদের বরণ করার জন্য আসে। আর দূরের একটা গাছে হেলান দিয়ে দাঁড়িয়েছে সাগরিকা সে চাচাতো ভাবি, যেটা সাগরের চোখ এড়ায় না। সাগরের কেন জানি নিধিকে খুব চেনা চেনা লাগছে, কিন্তু সাগর কোনোভাবেই সেটা মনে করতে পারছে না। এদিকে সাগরের ধ্যান ভাঙে সাগরিকা ডাকে, কেননা ওর শাশুড়ি ওর মুখের সামনে মিষ্টি ধরে আছে, কিন্তু ও অন্যদিকে তাকিয়েছে সেই মিষ্টি মুখে না নিয়ে। ওই তোমার ধ্যান কোন দিকে? হ্যাঁ, আম্মু সেই কখন থেকে তোমার মুখের সামনে মিষ্টি ধরে আছে। তুমি মিষ্টি খাচ্ছ না কেন? তাড়াতাড়ি মিষ্টিটা মুখে নাও, নাহলে মান সম্মান সব নিলামে উঠে যাবে, বুঝেছো? ও হ্যাঁ, সরি আম্মা, আসলে আমি একটু ভাবনায় বিভোর ছিলাম তো তাই এমনটা হয়েছে, কিছু মনে করিয়েন না প্লিজ। সাগর মিষ্টিটা মুখে নিয়ে ওর শাশুড়িকে সালাম করে উপরের কথাটা বলে। জামাইয়ের এমন সম্মান দেখে শাশুড়ির মতো পুরোই ফিদা হয়ে গেছে, তাতে খুশি হয়ে বলে, ঠিক আছে বাবা, কোনো সমস্যা নেই। তা বাবা, তুমি কেমন আছো? আর পথে তোমাদের আসতে কোনো সমস্যা হয়নি? না আম্মা, আমাদের আসতে কোনো সমস্যা হয়নি। আর আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালোই আছি। তা আপনারা সবাই কেমন আছেন? হ্যাঁ বাবা, আমরা সবাই অনেক ভালো আছি। আসো বাবা, ভেতরে আসো। তারপরে সবাই ওদের ভিতরে নিয়ে যায়, কিন্তু সাগরের চোখ জোড়া বারবার নিধিকে দেখেই যেন ব্যস্ত। একটা সময় নিধি সেখান থেকে চলে যায়। ওদের খাবার দাবারের ব্যবস্থা করা হয়, সবাই খাবার খেয়ে বসে আরাম করছে। এমন সময় রিমা এসে সাগরিকা জড়িয়ে ধরে বলে, দোস্ত, তুই কেমন আছিস? সেই কবে চলে গেছিস, আর আমাদের কথা মনে হয়নি, তাই না? আরে দোস্ত, তোদের কি আর ভোলা যায় নাকি? আমি সবসময় তোদের কথা মনে করতাম। আমি নয় আসি নাই, কিন্তু তোরা তো এক পাক আমার ওখানে আমাকে দেখতে যেতে পারতি, সেটা তো গেলি না। এই দেখ, এখন পোল্টি মেরে সব দোষ আমাদের নামে চাপিয়ে দিবি না। নিজে দোষ করেছিস। তার দুলাভাই কেমন আছেন? এই তো রিমা, আমি অনেক ভালো আছি। তুমি কেমন আছো? আমিও অনেক ভালো আছি, কিন্তু কিছু কিছু মানুষের জন্য ভালো থাকতে চেয়েও থাকতে পারি না। রিমার কথার মানে সাগর কিছু বুঝতে না পারলেও সাগরিকা ও শাহিন ঠিকই বুঝতে পেরে। আর শাহিন ও রিমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে, যেটা দেখে সাগরিকা রিমাকে বলে, এই দোস্ত, এবার বাঁচতে চাই থেমে যা, না হলে তোর কিন্তু খবর আছে, বুঝছিস? এভাবে ওদের মাঝে আরো অনেক কথা হয়। বিকেলে সবাই মিলে এলাকা ঘুরতে বের হয়। সাগর আর সাগরিকা হাত ধুয়ে হাঁটছে, আর পাশেই 2 মিটার দূরত্ব বজায় রেখে হাসছে শাহিন আর রিমা। শাহিনের এমন ভাব দেখে রিমা মনে মনে বলে, খবিশ বেটা ওদের প্রেম দেখে একটু শিখতেও পারে না। আমার কি মন চায় না ওদের মতো হাতে হাত রেখে একসাথে পথ চলতে? না বেটা, সেটা তো বুঝবে না। এইদিকে রিমা যে ফুসুর ফুসুর করে কিছু একটা বলতেছে সেটা সাগর আন্দাজ করতে পারে। তাই সাগর আস্তে করে সাগরিকাকে জিজ্ঞেস করে, আচ্ছা বউ, একটা কথা বলো তো, তোমার ওই ফ্রেন্ডের মাথায় কি কোনো সমস্যা আছে নাকি? সাগরের কথা শুনে সাগরিকা তো অবাক, আর অবাক তো হবারই কথা যদি এমন কথা শুনে তো। আরে কি বলছো তুমি? হ্যাঁ, ও পাগল হতে যাবে কেন? তাহলে দেখো, আমাদের রেখে একা একা হাঁটছে, আবার একা একাই কি যেন বিড়বিড় করে বলছে। এটা কি পাগলের লক্ষণ নয় বলো? ও, এই ব্যাপার। আসলে তুমি তো জানো না,
রিমা শাহিন ভাইয়াকে খুব ভালোবাসে, ভাইয়াও বাসে, তবে সেটা প্রকাশ করে না। তাই আমাদের মতো করে পথ চলতে পারছে না দেখেই এমন একা একা কথা বলছে। ও তাই নাকি? তাহলে তো একটা ব্যবস্থা করে দিতে হয় এদের। তুমি একটু দাঁড়াও আর দেখো আমি কি করি। তুমি আবার কি করবে? হ্যাঁ, আরে দেখোই না কি করি। তারপর সাগরিকা আর কিছু বলে না। এদিকে সাগর রিমার কাছে এসে শাহিনকে শুনিয়ে শুনিয়ে বলে, রিমা, তোমাকে না একটা ছেলে খুব ভালোবাসে, সে বলতে পারছে না দেখে আমি যে তোমাকে বলি সেটা বলেছে। তবে ছেলেটা অনেক ভালো। সাগরের কথা শুনে রিমা তো রাগে ফায়ার, আর এদিকে শাহিনও রাগে ফায়ার হয়ে গেছে, যেন এখনই সাগরকে কিলে খাবে। সাগরের কাছে এসে বলে, সাগর, তোমার সাহস কি করে হয় রিমাকে ভালোবাসে সেটা জানানোর? ভাইয়া আপনি কি বলেন এইসব? আমি তো ভালো কাজ করতেছি। এমন সুন্দর একটা মেয়ে আজও সিঙ্গেল থাকবে, সেটা কি ভালো দেখায়? তাই তো আমি রিমার উপকার করতেছি। তোমার উপকার করতে হবে না, ও নিজেরটা নিজেই ভাবতে পারে। সে কি কথা? আর আমি যতদূর জানি রিমা কাউকে ভালোও বাসে না। তাহলে ওই ছেলেকে ভালোবাসতে সমস্যা কোথায়? সমস্যা নাই মানে? সমস্যা অবশ্যই আছে। ভাইয়া আমি কিন্তু বুঝতে পারছি না, ও যদি তাকে ভালোবাসে তাহলে কিসের সমস্যা? কারণ আমি রিমাকে মনে প্রাণে ভালোবাসি, বলতে পারো আমার জীবনের থেকেও বেশি। আপ আয়া না উঠ পাহাড়কে নিচে। ভাইয়া আমি আপনার মুখ থেকে এই কথাটা বের করার জন্যই এমনটা করছি। আসলে রিমাও আপনাকে অনেক ভালোবাসে, কিন্তু আপনারা কেউ কাউকে বলতে পারছে না দেখে আমি সাহায্য করলাম। এভাবে শরম লজ্জা ভালোবাসে বলতে না পেরে অনেক ভালোবাসা মর্যাদাহীন হয়ে রয়েছে। সাগর, তোমাকে যে কি বলে ধন্যবাদ দেবো বুঝতে পারছি না। তুমি এমনটা না করলে হয়তো আমি যে রিমাকে ভালোবাসি সেটা বলতেই পারতাম না। ভাইয়া আমাকে ধন্যবাদ বাদ দিয়ে এবার যান গিয়ে রিমাকে ভালোবাসেন সেটা বলে প্রপোজ করেন। প্রপোজ করব না, আমার খুব শরম করে। আর এখানে ফুল কোথায় পাবো? ভাইয়া শরম করলেই পৃথিবীর গরম ভাত পেটে জোটে না। আর তোমার ফোন থেকে একটা গোলাপ ফুলের ফটো বের করে সেটা দিয়ে রিমাকে প্রপোজ করো, তাহলেই তো হলো। সাগরিকার কথা শুনে শাহিন শরম লজ্জা ভুলে সেটাই করে। শাহিন রিমার সামনে হাঁটু গেড়ে বসে মোবাইলের স্ক্রিনে একটা গোলাপ ফুলের ফটো বের করে রিমার সামনে ধরে বলে, রিমা, আমি তোকে প্রথম দেখায় ভালোবেসেছি, কিন্তু সেই কথাটা তোকে এতদিন বলতেও পারিনি। আজকে সকল লজ্জা শরম ভুলে মনের গহীনে জমানো ভালোবাসার কথাটা বলি। আমি যে তোকে খুব ভালোবাসি। আই লাভ ইউ রিমা, উইল ইউ ম্যারি মি? শাহিনের প্রপোশনে রিমা ফুলগুলো হাতে নিয়ে শাহিনকে জড়িয়ে ধরে বলে, আই লাভ ইউ টু। আমিও তোমাকে অনেক ভালোবাসি, বলতে তোমার থেকেও অনেক বেশি। এদিকে ওদের ভালোবাসার এমন কাহিনী দেখে সাগর আর সাগরিকা দেখে হাততালি দিয়ে উৎসাহ দিচ্ছে। হঠাৎ সাগর বলে ওঠে, ভাইজান এখনই সব ভালোবাসা ফুরিয়ে না ফেলে বিয়ের জন্য কিছু বাকি রাখেন কেমন? সাগরের কথা শুনে রিমা লজ্জা পেয়ে শাহিনকে ছেড়ে সাগরিকার পেছনে এসে লুকিয়ে পড়ে। আর এইদিকে শাহিন বলে, তুমি আর কথা বলার সময় পেলে না? দেখছো ও কতটা লজ্জা পেয়েছে। আর একটু পরে বললেই তো পারতে। হয়েছে ভাইয়া, এবার রিমা ভাবির হাত ধরে আমাদের মতো করে হেঁটে তার মনের আশাটা পূরণ করেন। আর এমনিতেই ওরা সবাই মনে হয় অনেক দূরে চলে গেছে এতক্ষণে। চলো তাড়াতাড়ি। আর রিমা, এদিকে আসো। এভাবে ওরা দুই কাপল হাতে হাত রেখে পা চলতে শুরু করে। বিকেলে বাসায় আসতেই দেখতে পায় সাকিব আর শফিক আগে সাগরিকার বারান্দায় বসে কফি খাচ্ছে। রে মামা তোরা কখন আসলি? আর আমাকে একটা কলও দিলেও তো পারতিস, তাই না? শুধু শুধু এখানে বসে থেকে তোদের কষ্ট পেতে হলো। আরে না, তোরা সবাই মিলে আমাদের গ্রামটাকে ঘুরে ঘুরে দেখ, সেটার আনন্দ কি আর আমি এভাবে খোল দিয়ে আসতে বলে মারি করে দিতে পারি? ভাইয়া আপনারা এসেছেন, খুব ভালো করেছেন। আমি এমনিতেই আপনার বন্ধুকে বলছিলাম আপনাদের দুজনকে যেন রাতে আসতে বলে আমাদের বাড়িতে। এখন এসেই যখন পড়েছেন তখন আর ফোন করে বলতে হুদায় আর জিপি কোম্পানি থেকে বাপের কামাইয়ের টাকা দিয়ে কেনা মিনিট খরচ করতে হবে না। ভাবি, আপনিও না খুব মজা করতে পারেন। আসলে আমরা এসেছি আজকে আপনাদের শো সাগরকে কিছু অজানা গল্প শোনাতে, যেটা সাগরের এখনো অজানা। সাকিবের কথা শুনে সাগর তো অবাক, আর অবাক হবেই না কেন, ওরা যা জানে সেটা নাকি সাগর নিজেই জানে না। তাই সাগর ওদের জিজ্ঞেস করে, আচ্ছা সাকিব, তুই আমাকে একটা কথা বলতো, তোরা কি এমন কথা জানিস আমার ব্যাপারে যেটা আজও আমি জানি না? হ্যাঁ রে দোস্ত, আমরা তো সেই কথাটা তোকে অনেকদিন হলো বলবো বলবো করে বলতে পারছি না। আজকে ঠিক করে এসেছি তোকে বলেই ক্ষান্ত হবো, কেননা তোকে না বলা সেই কথাটা আর বয়ে বেড়াতে পারছি না। ঠিক আছে, সেই কথাটা কি সেটা তো আগে বল।
হ্যাঁ, সেটা বলবো বলেই তো এসেছি। তবে আমার মনে হয় রাতের খাবার কি সবাই একসাথে বসে ভালো হয় গল্প করলে। ওরে বাবা, আমার মিষ্টি শাশুড়ি হাতের রান্না খাবার ধান্দা, তাই না? সেটা তো হচ্ছে না বাপধন। আগে সেই কথাটা বলো, তারপরে ভাববো তোদের কি খেতে দেবো। তুই শালা আসলে কিপটা। আমি তো কিপটাই, তার জন্যই তো এমনটা আমার সাথেই হয়েছে। সাগরের কথা শুনে বারান্দায় সবাই বসে পড়ে, শুধুমাত্র রাবেয়া চৌধুরী ছাড়া। কেননা সে এখন বাইরে থেকে হেঁটে এসে ক্লান্ত, তাই শুয়ে আছে। এদিকে সবার জোরালোতে সাকিব কথাটা বলবে বলে ঠিক করে। সাগর, সেদিন তুই বাড়ি থেকে বেরিয়ে আসার পর আমার সাথে যে ফোনে কথা বলতেছিলিস সেটা কি তোর মনে আছে? সবটা তো মনে নাই, তবে আমি যে তোর সাথে ফোনে কথা বলতেছিলাম সেটা মনে আছে। কিন্তু মাঝখানে কি এমন হলো যে আমি সব ভুলে গেলাম? তাহলে শোন, সেদিনের সেই ঘটনাটা আমি সবটাই আমার ফোনে রেকর্ড করে রেখেছি। সাকিব কথাটা বলেই পকেট থেকে ফোন বের করে সবার সামনে সেই কৃত ভয়েসটা প্লে করে দেয়। সবটা সবাই শুনে তো অবাক। আর এদিকে সাগরিকার চোখে তো পানি। দূর থেকে কে একজন অযোধ্যারে চোখে জল ফেলছে। সে হলো নিধি। কেননা নিধি সবটা শুনে সাগরকে চিনতে পেরেছে। আগে তো কখনো দেখেনি, তাই চিনতে পারেনি। এদিকে রাবেয়া চৌধুরী শোয়া থেকে ভয়েসটা শুনে দৌড়ে এসে, বাবা তুই এই রেকর্ডটা কোথায় পেলে? আর এই কণ্ঠটা কার? আন্টি, এই কণ্ঠটা হলো সাগরের নকল বাবা সাইদ খন্দকার আর ভাই সাফি খন্দকারের। এটা সেদিন সাগরকে মারার সময়কার বয়স। কিন্তু আন্টি, আপনাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? বলছি বাবা, তার আগে সাগর, তুই তোর শার্ট খুলে দেখ তো, তোর পিঠে বাম সাইডে একটা গোল কালো চিহ্ন আছে নাকি? সাগর কিছু বলার আগে পাশ থেকে সাকিব বলে ওঠে। কেননা সাকিব সবটাই জানে। আন্টি, ওর পেটে আপনি যে বললেন সেরকম একটা দাগ ছিল, কিন্তু সেটা এখন কালো থেকে গা হয়েছে। যেমন হয় গা শুকানোর পর তেমন হয়েছে। কেননা বিদেশে থাকতে সাগরের একটা অপারেশন হয়েছিল। সাকিবের কথা শুনে রাবিয়া চৌধুরী সাগরের সেই দাগটা দেখে সাগরকে বুকে টেনে নিয়ে হাউ মাউ করে কেঁদে দেয়। সবাই তো এটা দেখে অবাক, কেন সে এভাবে কাঁদছে। আমিও অনেক খুশি। আর তুমি প্রবাসী সেটা আমাকে বলো নাই কেন? হ্যাঁ মারে, সাগর যে আমার সেই হারিয়ে যাওয়া সন্তান। আমি এতটা বছর শুধু ওকেই খুঁজে বেরিয়েছি। কি বলছো? তার মানে আমি তোমার ছেলে আর আমার বাবা মাকে ওরাই খুন করেছে? আমি তো ওদের কাউকে ছাড়বো না। দেখ বাবা, তোদের বাহের করতে হবে, বুদ্ধি দিয়ে বাহের করতে হবে। এমনি কিছু করা বের হয় না। তোকে আমি ফিরে পেয়েছি, সেটা অনেক। আর বাবা, তোর সাথে এমনটা হয়েছে আমি ভাবতেও পারি নাই। মা, কেঁদো না। আমি তো এখন তোমার সেই হারিয়ে যাওয়ার সন্তান হয়ে গেলাম। সাগরিকা আমার না। এখন খুব খুশি লাগছে, যেটা এর আগে কখনো লাগেনি। আমিও অনেক খুশি। আর তুমি প্রবাসী সেটা আমাকে বলো নাই কেন? হ্যাঁ কেন বললে? মনে হয় আমাকে বিয়ে করতে না, তাই না? দেখো, পুরো কথা না শুনে এমনি একটা কথা বলে মেজাজ খারাপ করবে না। আমি কি একবারও বলেছি তোমাকে বিয়ে করতাম না? আরে তোমরা প্রবাসী হলে আমাদের দেশের রেমিটেন্সের যোদ্ধা। তোমরা দিনের পর দিন বছরের পর বছর প্রবাসে পড়ে থাকো বলেই আমাদের দেশ অর্থনৈতিক দিক দিয়ে এগিয়ে যেতে পারে। তোমাদের তো সম্মান করা উচিত, ঘৃণা না। সাগরিকার এমন কথা শুনে সবার সামনে জড়িয়ে ধরে আর সাগরিকাকে বলতে থাকে, জানো, তোমার মুখে আমরা প্রবাসীরা যে সম্মানের কথা শুনলাম সেটা এর আগে কখনো শুনিনি। আমরা সব জায়গায় শুধু ঘৃণার পাত্র হয়ে এসেছি। যেখানে পরিবার, স্বজন, বন্ধু দেশে রেখে বছরের পরে বছর প্রবাসে পড়ে থেকেছি, বুকে পাথর বেঁধে। সাগরিকা সাগরের চোখের পানি মুছে দিয়ে বলে, কেঁদো না। আমি তোমার মতো প্রবাসী স্বামী পেয়ে নিজেকে ধন্য মনে করছি। সব প্রবাসী জয় হোক, আর সকল পরিবারের কাছে সবার থেকে বেশি মর্যাদা পাক। এভাবেই ওরা সবাই কথা বলতে থাকে। কিছু সময় পরে শাহিন পুরো ঘটনা শুনে বলে, কেননা শাহিন রিমাকে বাড়িতে রেখে এসেছে, তাই দেরি হয়ে গেছে। সাগর, তুমি যে আবু হাইদ খন্দকারের কথা বলছো, ওই জেলার, উনি তো আমাদের নিধি ভাবির বাপ আর ভাই। মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। শাহিন কিছু বলতে যাবে, তার আগেই বাইরে থেকে নিধি ভিতরে আস্তে আস্তে বলে, না বোঝার কি আছে ভাইয়া? আমি যে তার মতো খারাপ মানুষের বেটি আর লম্পট ভাইয়ের বোন। জানো ভাইয়া, আমি তোমার সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু কখনো পারিনি। কেননা ভাইয়া বলতে দিত না। সাগর নিধিকে জড়িয়ে ধরে আর সাথে
নিধিও জড়িয়ে ধরে কান্না করে দেয়। আমি সেদিন বাড়িতে এসেই প্রথমে তোর কথা জিজ্ঞেস করেছি, কিন্তু কেউ বলেনি। পরে সাফা মানে সাফির বউ বলেছে তোর অন্য জেলাতে বিয়ে হয়েছে। আমি ভাবিকে কখনো দেখিনি, কেননা আমার স্বামী মারা যাবার পর আমাকে বাবা আর ভাইয়া কখনো বাড়িতে নিয়ে যায়নি। কিন্তু তারা তো বলেছে সাফি আর তোর নামে নাকি সমান সমান সম্পত্তি। তাহলে তুই সেই সম্পদ বুঝে নিলে একটু কম হলেও আরামে জীবনযাপন করতে পারতি। ভাইয়া, আমি আর আব্বা মানে তোমার শ্বশুর গেছিলাম, কিন্তু তারা আমার সম্পত্তি দেয়নি। পুলিশের কাছে গিয়েও কোনো লাভ হয়নি, কেননা আব্বা আর ভাইয়ার পাওয়ার আমাদের গ্রামে অনেক। আমি থাকাকালীন তো এরা কেউ এমন ছিল না, তাহলে কবে থেকে এরা এমন হলো বলতো? তুমি চলে যাবার পর থেকে তোমার টাকা পেয়ে এমন করতে শুরু করে। আমি ওদের কাউকেই ছাড়বো না। আমি আমার রক্ত পানি করা কামাইয়ের টাকা উসুল করেই ছাড়বো। আমার মাকে বিধবা বানিয়েছে আর আমাকে করছে এতিম, এর বদলা আমি নিয়েই ছাড়বো। ভাইয়া, আমি চাই না তুমি ওদের মতো জানোয়ারের সাথে লড়ে নিজের কোনো ক্ষতি করো। ওরা মানুষ না ভাইয়া, মানুষ না। আমি নিজে চোখে দেখেছি আব্বা আর ভাইয়া মানুষ হত্যা করেছে দিনে দুপুরে, আর বাড়িতে যখন রক্ত মাখা পোশাকে এসেছে তখন মা কিছু জিজ্ঞেস করলেই বলতো শিয়ালের মুখ থেকে ছাগলকে বাঁচানোর রক্ত লেগেছে। তাহলে বাবু, ওরা কেমন? তুই তো জানিস না তোর ভাই কি জিনিস। তবে তারাও এখন দেখতে পারবে তাদের সাজানো সাম্রাজ্য ধুলায় মিশিয়ে দিতে তাদের জমদূত এসেছে। ভাইয়া, আমি তো আমার চোখের সামনেই সেটা দেখতে চাই। ভাইয়া, তুমি হয়তো জেনেছো আমার স্বামী অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাই না? হ্যাঁ, আমি তো সাগরিকার কাছে সেটাই শুনেছি। না ভাইয়া, সাগরিকা জানে না। সেদিন আমি আর আমার স্বামী অফিস থেকে বাড়ি ফিরছিলাম, তখন ভাইয়া সহ বাড়ির লোকজন আমার স্বামীকে মেরে আমাদের রাস্তার পাশে 20 বিঘা সম্পত্তি লিখে নেয়, আর আমার স্বামীকে গাড়িতে তুলে ট্রাকের সাথে লাগিয়ে দিয়ে বলে অ্যাক্সিডেন্ট হয়েছে। মানে সেদিন কিছুই করতে পারিনি। বাবা পুলিশের কাছে গেছিল, কিন্তু তাদের সাথে পেরে ওঠেনি। কি বলিস, তোর সাথে এত বড় ঘটনা ঘটেছে যেটা আমি জানতেই পারিনি? তুই চিন্তা করিস না, তোর স্বামী হত্যার বদলা আমি নিবই নেব। এভাবে ওদের মাঝে আরো অনেক কথা হয়, আর দেখতে দেখতে পার হয়ে যায় আরো কিছুদিন। সাগর ধীরে ধীরে ওদের সবকিছু নিজের নামে দখল করতে শুরু করে। বাবা, আমি তো কিছুই বুঝতে পারছি না, আমাদের পথে বসানোর অবস্থা কে করতেছে? একে একে আমাদের সব কিছু নিজের নামে লিখে নিচ্ছে। সেটাই তো দেখছি, আমরা যে এর কিছুই বুঝতে পারছি না। তুই জানার চেষ্টা করছিস না কেন কে সে? বাবা, আমি জানতে পারলে তোকে খুন করে ফেলতাম, তোমাকে থোড়াই জানাতে আসতাম। সাবি যে করেই হোক খবর নিয়ে ওকে আটকাতে হবেই, না হলে যে আমাদের ওর হাত থেকে কোনোভাবেই কেউ বাঁচাতে পারবে না। বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমি সব কিছু দেখছি কি করা যায়। সাফি ওর বাবার কথা শুনে রান্নাঘর থেকে হাতে তালি দিয়ে বের হতে হতে সাফাকে বলে, তোমরা যে পাপ করেছো সারা জীবন, সেটার খেসারত তো দিতেই হবে। আর সেই খেসারত নেবার জন্যই মনে হয় কেউ এসেছে তোমাদের জমদূত হয়ে। সাফার কথা শুনে সাফি রাগে ফায়ার হয়ে দৌড়ে সাফার চুলির মুঠি ধরে চিল্লিয়ে বলে, ওই শালি, তোর সাহস কি করে হয় আমার খেয়ে আমার পরে আমার নামে সব বলার? হ্যাঁ, একেবারে মেরে বাল চাপা দিয়ে রাখবো কিন্তু। শালি, তুই তো মানুষ চিনতে পারিস না এখনো। ওই, তুই এটা কি করছিস? হ্যাঁ, ছাড় ওকে, ছাড়। অন্যের মেয়ের উপর এভাবে অত্যাচার করা ঠিক না। বৌমা, তুমি যাও তো এখান থেকে। সাইদ খন্দকার সাফিকে মানা করলে সাফাকে সাফি ছেড়ে দেয়, আর সাফা সেখান থেকে চলে যায়। সাফা যেতে যেতে মনে মনে বলে, আল্লাহ, ওর মতো স্বামী থাকার চেয়ে না থাকাই ভালো। তুমি ওকে শাস্তি দেওয়ার জন্য কাউকে পাঠাও। এমনিতেই ওর মতো স্বামী থাকলে শুধু অন্যের অভিশাপ নিয়েই বাঁচতে হবে। এইদিকে দেখতে দেখতে আরো কিছুদিন চলে যায়, আর সাফি খোঁজ খবর নিয়ে জানতে পারে এইসব কিছু সাগর করতেছে ওদের সাথে বদলা নেওয়ার জন্য। সাফি খবর পেয়েই ওর বাবাকে বলে, বাবা, তুমি জানো আমাদের পথে বসানোর পিছনে কার হাত, আর কেনই বা আমাদের সাথে উঠে পড়ে লেগেছে? আরে আজব তো, তুই কি কখনো আমাকে তোর ব্যাপারে বলেছিস নাকি যে আমি জানবো সে কে বা কি জন্য এমন করছে? বাবা, ওই শালার কেউ না, ও হলো সাগর। সেদিন এত মায়ের পরে ও শালা বেঁচে গেছে, বলতেই হবে শালার কই মাছের প্রাণ। কি, ও সেদিন মরে নাই? তাহলে তো বাবা ও এবার আমাদের কিছু একটা করেই ছাড়বে। তুই তাড়াতাড়ি কিছু একটা কর, না হলে যে কিছুই করার থাকবে না। বাবা, তুমি কোনো চিন্তাই করিও না, আমি লোক পাঠিয়েছি ওর মা আর বউকে ধরে নিয়ে আসতে। কি বলছিস? সাগর বিয়ে করেছে আর ওর কাছে মা আসলো কিভাবে? তোর মা তো ঘরেই আছে,
তুই তো কিছু খেয়ে আসিস নাই। আরে বাবা না, ওকে নাকি একটা মহিলা আশ্রয় দিছে, আর সে ওকে নিজের ছেলের মতোই দেখে, আর ও নিধি চাচা শ্বশুরের মেয়েকে বিয়ে করেছে। এবার তো তাহলে জমবে খেলা, ভালোই। আমরা নিধির সংসারটা নষ্ট করেছি, এবার ওকে এই দুনিয়ার বুক থেকে সরিয়ে দিতে পারলেই খেল খতম, পয়সা হজম। এভাবে বাবা ছেলে হাসতে হাসতে আরো অনেক কথা বলে। এদিকে সাফির লোকজন সাগরের মা আর বউকে ধরে নিয়ে আসে, সাথে নিধিকে পায় তো ওকেও ধরে নিয়ে আসে। ওদের নিয়ে একটা ঘরে আটকে রাখে আর সাগরকে ফোন করে সবটা বলে দেয়। সাফি ওদের সবার সাথে কথা বলতে ওর বাবাকে ফোন করে বলে, বাবা দেখছো, তোমার মেয়ে আমাদের দলের হয়ে কথা না বলে ওই হারামিটার পক্ষে কথা বলতেছে। ওই হারামি, তুই ওর সাথে যা করেছিস তারপরেও আমাদের হয়ে কথা বলবে কিভাবে? হ্যাঁ, তুই থাক, আমি এখন আসছি। আচ্ছা বাবা, তুমি তাড়াতাড়ি আসো, আমাদের খেল খতম করে সাগরের 12টা বাজাবো। সাফির কথা শুনে নিধি বলে ওঠে, তোরা কি ভেবেছিস তোদের মতো চুহা আমার ভাইয়ের মতো শেরের কিছু করতে পারবে? আরে তোরা এটা ভেবে থাকলে ভুল, কেননা সাগর ভাইয়া পুরাই আগুনের গোলা, তোদের জলে পড়ে শেষ করে দিবে। আবে অনেক বলেছিস, এবার একটু হাওয়া আনে দে, দেখাই যাবে কারা কার কি করতে পারে। তোদের সামনে ওকে মেরে তোদের চিতা সাজাবো। তোর মতো চামচিকা আমার স্বামীর কিছুই করতে পারবে না, বরং ও আসলে তোরাই লেজ গুটিয়ে পালাবি। দেখলি না সেদিন তোদের এত মার খেয়েও তোদের শেষ করার জন্য জমের হাত থেকেও ছুটে এসেছে। ও ভাবি, একটু কুল হও তো, তোমার স্বামী কি করতে পারবে সে আসলেই দেখা যাবে। আর এই যে বুড়ি, তোকে তো আমি কি করব ভাবতেই পারছি না। সেটা আমার ছেলে, আসলে দেখা যাবে তুই কি করতে পারিস। আরে তুই এক মায়ের অলাদ হয়ে থাকলে আমার ছেলেকে মেরে দেখাস। সাফি কিছু বলতে যাবে এর মাঝেই ওর বাবা চলে আসে, তাই আর সাফি কিছু বলতে পারে না। ওই তুই কাদের ধরে নিয়ে এসেছিস দেখি, তাদের চাঁদ মুখটা একটু কেমন দেখা যায়। বাবা ওই যে দেখো, সবাই তোমার সামনেই আছে, আর তোমার মেয়েও আছে। সাফির কথা শুনে ওর বাবার সামনে তাকিয়ে রাবেয়া চৌধুরীকে দেখেই তো ভূত দেখার মতো পেছনে চলে যায়, আর রাবেয়া চৌধুরীও অবাক হয়ে তাকিয়ে থাকে। সাফি, তুই এ কাকে ধরে নিয়ে এসেছিস? এ তো দেখছি আমার সেই পুরাতন শিকার। ও তার মানে এটাই সাগরের আসল মা, বলতেই হবে ওর কপালটা খুব ভালো, না হলে এভাবে আপন মাকে কি আর ফিরে পাওয়া যায়? বাবা এবার তাহলে মা ছেলেকে একসাথে শেষ করতে পারবো। নিজেদের জীবন বাঁচানোর কথা আগে চিন্তা কর, তারপরে না হয় ওকে মারার কথা ভেবে দেখিস। আরে তোদের জন্য উল্টা তো শুরু হয়ে গেছে। নিধির কথা শুনে সাফি দৌড়ে এসে নিধির ঘালে একটা থাপ্পড় লাগিয়ে দিয়ে বলে, তোকে বলছি না কথা না বলতে, তবুও কথা বলছিস? আরে তোর স্বামীকে মেরেছি সেই জন্য তুই কষ্টে আছিস, তাই এখনো তোকে কিছু বলছি না, তাই দেখে ভাবিস না তোকে ছেড়ে কথা বলবো। আরে আমাদের মাঝে যেই বাধা হয়ে দাঁড়াবে তাকেই দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব। সাফির কথা শুনে পেছনে দাঁড়িয়ে সাগর বলে ওঠে, কি কাকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেয় সেটা দেখার জন্যই তো এসেছি। সাগরকে দেখে তো ওরা বাবাটা ভয় পেয়ে যায়, কেননা সাগরের সাথে ওর দুই বন্ধু আর শাহিন, সাথে রিমার ভাই নাহিদও আছে, সবাই ওদের লোককে মেরে শুয়ে রেখেছে। আরে ভাই তুই আইসিস মরার জন্য, আয় তোকেও তোর সেই বাপের কাছে পাঠিয়ে দেই। সাফি কথাটা বলেই সাগরকে মারতে আসে। সাগর সাথে সাথে নাক বরাবর একটা লাগিয়ে দেয়, তো সাফি নাক ধরে ফাঁকে গিয়ে ছিটকে পড়ে যায়। বাবা দেখছো আমার নাক ফাটিয়ে দেছে, এবার আমি ওর নাক ফাটিয়ে দেব, দেখো তুমি। এবার সাগর ওকে মারতে মারতে আত্মারা করে ছাড়ে। ওর বন্ধুরা সবার বাঁধন খুলে দেয়। সাগরের বন্ধুরা ইচ্ছা মতো শাহিদ খন্দকারকে মারে, এবার মায়ের খেয়ে অবস্থা খারাপ করে। তোমরা আমাকে মানুষ করেছো, সেই জন্য আমি তোমাদের কাছে ঋণী, কিন্তু আমি বাদ তো বাদই দিলাম। নিজের মেয়ের সাথে যা করেছো সেটার কি হবে? পারবে কি আমার মায়ের সাজানোর সংসার ফিরে দিতে? পারবে কি নিধির ফুলের মতো জীবনটাকে আবার আগের মতো হাসি খেলায় ভরে দিতে? পারবে কি আমার বাবাকে আমার কাছে ফিরে দিতে? জানি পারবে না। তাহলে তোমাদের মাপ কিভাবে করব বলো? ভাইয়া এদের মাপ করলেও যে পাপ হবে, এরা এতটাই নিকৃষ্ট যা বলে ভাষা প্রকাশ করা যাবে না। এদের শাস্তি হওয়া উচিত। এদের মতো মানুষ এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। জানি না আমার মতো আরো কত মায়ের বুক খালি করেছে। সাগর কিছু বলতে যাবে তার আগে দরজার কাছ থেকে ভেতরে আসতে আসতে সাফার ওর শাশুড়ি বলে ওঠে, ভাইয়া তোমাদের কিছুই করতে হবে না, এদের সঙ্গে যা করার সেটা আমরা বউ শাশুড়ি মিলেই করব। আমরা এদের বাপ বেটার অনেক অত্যাচার সহ্য করেছি,
কিন্তু আর না। মা, তুমি এখানে কিভাবে আসলে? সাগরে তোর কাছে ক্ষমা চাওয়ার মতন ভাষা আমার কাছে নেই, তবুও পারলে আমাকে ক্ষমা করে দিস। সেদিন তোর সাথে অমন ব্যবহার না করলে যে এরা তোর সাথে অনেক খারাপ ব্যবহার করত। না মা, তোমার কোনো ভুল আমার কাছে নেই। তুমি যেটা করছো সেটা হয়তো ঠিকই ছিল। সাগরের কথা বলার মাঝেই সাবা আর ও শাশুড়ি দুটো ছুরি হাতে নিয়ে দুজনের দুইটা হাত আর একটা করে পা কেটে দেয়, সাথে একটা করে চোখ অন্ধ করে দেয়, যেটা দেখে উপস্থিত সবাই অনেকটাই অবাক হয়ে যায়। মা, ভাবি, তোমরা এটা কি করলে? এদের একেবারে মেরে ফেলা উচিত। এদের তো এই পৃথিবীতে বাঁচার কোনো অধিকার নেই। না রে মা, এদের এই জন্য এভাবে ছেড়ে দিলাম যে এরা যেন বেঁচে থেকেও মরার মতন জীবন পরিচালনা করে। এরা যেন বুঝতে পারে এভাবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। মা, তোমরা ছুরিটা আমার হাতে দাও, আমি সব দায় আমার কাঁধে নিতে চাই। না রে বাবা, তোমার সামনে একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে, আর আমরা আমাদের করা পাপের একটু মাসুল দিলাম মাত্র। তোরা সবাই ভালো থাকিস কেমন? আর আপনারা সবাই আমাদের ক্ষমা করে দিয়েন। কথাটা বলে পুলিশকে ডেকে নিয়ে ওদের নিয়ে যায়, আর সাথে তারা দুজনও থানায় চলে যায়। আর এদিকে ওরা সবাই বাড়িতে চলে আসে। নিধি এখন সাগরের বাড়িতেই থাকে, মানে সবাই একসাথেই থাকে। আর শাহিন ও রিমার বিয়ে হয়ে গেছে। 3 বছর পরে এই রিমার একটা ছেলে ও সাগরিকার একটা মেয়ে হয়। এখন ওরা দুজনই পুরো বাড়ি মাথায় তুলে রাখে। পিচ্চি দুটো যেন এখন সবার চোখের মনে। এভাবেই সুখের মাঝে চলতে থাকে সাগরের আর সাগরিকার প্রেমের সংসার। আর সাগর অবশেষে কষ্টের পরে সুখে দেখা পায়। এভাবেই চলতে থাকুক ওদের সংসার। এই গল্পটা এখানেই শেষ করে দিলাম। আর একটা কথা না বললেই নয় ভাই, যারা প্রবাসে থাকে তারা আমাদের জন্য দিনের পর দিন বছরের পর বছর কষ্ট করে দেশের বাইরে পড়ে থাকে। তাই আমরা তাদের সবসময় সম্মান করার চেষ্টা করব। ভালো থাকুক সকল প্রবাসী ভাই ও বোনেরা। আল্লাহ হাফেজ।